আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিভিন্ন চ্যাপ্টার বেসিস ওয়ান শট ভিডিও চেয়েছিলে, অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে একটা টিউটোরিয়ালের মাধ্যমে যেন পুরো অধ্যায়টা ওভারঅল টপিকগুলো যেন কভার হয়ে যায়। এর ধারাবাহিকতায় এর সাথেই আমি একটা হোয়াইট বোর্ড একটু বড় রেঞ্জের আমি নিয়ে নিয়েছি গতকাল। তো এখন থেকে প্রত্যেকটা অধ্যায়ের ওভারঅল টপিকগুলো একটা ভিডিওর মধ্যে মাধ্যমে ইনশাআল্লাহ চলে আসবে। কোন অধ্যায়ের বা স্পেসিফিকলি কোন টপিকগুলোতে তোমরা প্রবলেম ফেস করো তা আমার সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ ইন ফিউচার আমি এই রিলেটেড বিভিন্ন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে আমি বলছি এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5, আমি টপিকগুলো ফিক্স করেছি। রাসায়নিক বন্ধন চ্যাপ্টার 5, রাসায়নিক বন্ধন কেমিক্যাল বন্ড। এর জন্য মেইনলি যে টপিকগুলো আমাদের জানা থাকতে হবে, যেগুলো আমাদের সিকিউ এবং এমসিকিউ উভয় ক্ষেত্রে কাজে লাগবে, এই টপিকগুলো আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আজকে কমপ্লিট করব। আমার সাথে শেয়ার করবে কোথায় কি প্রবলেম আছে, এবং ক্লাসে হতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্টলি একটা খাতা কলম নিয়ে বসে যাও। যারা ক্লাস 9-10-এ এসএসসি লেভেলে অধ্যয়নরত আছো, বা ক্লাস 8-এ বা ইন্টারমিডিয়েটের কথা যদি বলে, কিছু কিছু টপিক কিন্তু তোমরা সিমিলারিটিস পাবা, সেগুলো একটু দেখো, নোট ডাউন করতে পারো, কাজে লাগবে হয়ে আসবে। ফার্স্ট টপিক, যোজ্যতা। যোজ্যতা ইলেকট্রন, আমরা ডেফিনেশন জানি। যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞাটা ছিল কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ফলে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাই তার যোজ্যতা ইলেকট্রন। খেয়াল করো, কথা আবার একটু সিম্পলিফাই করছি। কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ফলে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাই তার যোজ্যতা ইলেকট্রন। এরকম বিষয়টা একটা উদাহরণ দিয়ে দেখো। অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকবে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। ওকে, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। আমি এভাবে লিখলাম, প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। ফাইন। তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন অবভিয়াসলি 6, কারণ আমি ডেফিনেশনে বলেছিলাম কোন একটি পরমাণুর শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাই তার যোজ্যতা ইলেকট্রন। আবার আমি যদি এখানে সোডিয়ামের কথাই যদি বলতাম, সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে আছে 8টা ইলেকট্রন, এবং 3 নম্বর কক্ষপথে কয়টা থাকবে? সোডিয়ামের 1টা ইলেকট্রন থাকবে, তাই না? কারণ সোডিয়ামের টোটালি ইলেকট্রন সংখ্যা 11। অর্থাৎ আমি বলছিলাম কোন একটি পরমাণুর শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে ততটি তার যোজ্যতা ইলেকট্রন নির্দেশ করে। সোডিয়ামের আছে 1টা, দ্যাটস ওয়াই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1। ফাইন। আমি যোজনীতে যাব। যোজ্যতা ইলেকট্রন নিয়ে আর ডিটেলস আমি যাচ্ছি না, বাট যোজনীর কথাই, যোজনী বুঝতে গেলে এখানে বেশ কিছু টার্ম, বেশ কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হয়। যদিও ফান্ডামেন্টাল লেভেলে বা তোমাদের লেভেলে খুব একটা ডিটেলস এখানে দেওয়া নেই। জাস্ট কি বলা আছে, অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের কোন একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজনী বলে। রিপিট করছি, অনুগঠনকালে একটি পরমাণুর সাথে অন্য মৌলের কোন একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে তার যোজনী বলে। যেমন ধরো, ওকে ফাইন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বলতে পারো। খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ার কথা বলতে পারো, তাই না? খেয়াল করে দেখো এখানে। ওকে, আরো আমি উদাহরণ দিই, যেমন ধরো মিথেন, কার্বন ডাই অক্সাইড, পানি, হোয়াট এভার। অ্যালুমিনিয়ামের কথাই যদি বলি, অ্যালুমিনিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে? 3টা। আর বলছি কি অ্যালুমিনিয়ামের যোজনী 3। আবার নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে? 3টা। নাইট্রোজেনের যোজনী এক্ষেত্রে 3। এখন কথা হচ্ছে, যেখানে ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, এই জন্য কিন্তু আমরা স্পেসিফিকলি অ্যালুমিনিয়ামের যোজনী 3 বা নাইট্রোজেনের যোজনী 3, হ্যাঁ এখানে 3 বলতে পারছি। বাট এখানে যদি ক্লোরিন বা হাইড্রোজেন না থাকতো তাহলে কিন্তু ঘটনাটা অন্য ঘটনা ঘটতো। সোজা কথা হচ্ছে, তাহলে যোজনী মেইনলি যে আরেকটা ডেফিনেশন আমরা বলতে পারি। খেয়াল করো, কোন একটি পরমাণু একযোজী কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এটি তার যোজনী। রিপিট করছি, কোন একটি পরমাণু একযোজী কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে। তাহলে একযোজী পরমাণু কারা? যেমন ধরো ক্লোরিন, হাইড্রোজেন, এগুলো অ্যাকচুয়ালি একযোজী। শুধু এটা না, এর বাইরে তো আছে। তাহলে কি কি আছে? যেমন একযোজী পরমাণুর জন্য আমি যদি বলতে পারি গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপের যারা আছে তারা ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিডিন, তাই না? অর্থাৎ 17 নম্বর গ্রুপে যারা আছে 17, যেটাকে হ্যালোজেন বলা হয়, তারা হচ্ছে ঠিক প্রত্যেকে একযোজী। এখন এই যে 17 নাম্বার, আমি হ্যালোজেনের কথা বলছি। হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদনকারী, তাই না? যেমন ক্লোরিন, ক্লোরিন, খেয়াল করে দেখো এটাকে সামুদ্রিক লবণ উৎপাদনকারী কেন বলা হয়? লবণ বলতে কি, যেমন সোডিয়াম ক্লোরাইড বলে তোমরা অভ্যস্ত পেয়েছি, বাট ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো লবণ, সোডিয়াম ক্লোরাইড হতে পারে। খেয়াল করো যেটা বলছিলাম, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড লবণ, আবার কি সোডিয়াম ফ্লোরাইড বলতে পারো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখতে পাচ্ছ বেশি। তো দেখো যে ক্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন বা ব্রোমিনও থাকতে পারতো। তাহলে এই যে মৌলগুলা, অর্থাৎ গ্রুপ 17 মৌলগুলা বিভিন্ন লবণ গঠন করতে গিয়ে কাজে লাগছে। বিভিন্ন লবণ গঠন করতে গিয়ে, এটা কি ফাইন, লবণ গঠন করতে গিয়ে, হ্যাঁ এই যোগের মধ্যে তারা আছে। সোজা কথা, এরা হচ্ছে লবণ উৎপাদনকারী। আমি ওইদিকে যাচ্ছি না, মূল কথায় আসি। বলছিলাম একযোজী পরমাণু কোনগুলা? গ্রুপ 17 এর কথা বলছিলাম, এর বাইরে হাইড্রোজেনও আছে, তাই না?
শুধু তো এটা থেকে কথা না, এখন গ্রুপ এক একের যারা আছে কারা, সোডিয়াম পটাশিয়াম আছে না, লিনাকে রুবি সাজাবে প্রান্ত বলেছিলাম, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম হালিনাকে রুবি সাজাবে প্রান্তে। ওকে, ছন্দ বলেছিলাম। গ্রুপ এক নম্বরে যারা আছে তাদের যোজনীতে এক হয়ে থাকে। এখন কথা হচ্ছে তার যোজনী এক কোন কোন মৌলের, বা যোজনী দুই কোন কোন মৌলের, যোজনী তিন তাদের তাদের জন্য কোন কোন মৌলগুলোর যোজনী তিন প্রদর্শন করে। অর্থাৎ এই যে বিভিন্ন কনসেপ্ট গুলা, বিভিন্ন টপিক গুলা, বা এই যে বললাম যে কোন কোন মৌলের যোজনী কত, এগুলো দিয়ে এই বইয়ের মধ্যে একটি টপিক উল্লেখ করা আছে, যেখানে প্রত্যেকটা মৌলের যেমন এক যোজি পরমাণু গুলো কোনগুলা, বা দুই যোজি পরমাণু কোনগুলো, এগুলো জাস্ট একটা ছন্দ আকার এক টেকনিক অবলম্বন করে ধারাবাহিকভাবে সাজানো আছে। হ্যাঁ, বইটা শুধু যোজনী দেওয়ার কথা না, এসএসসি কেমিস্ট্রি এট এ গ্লান্স, অর্থাৎ তোমার বিভিন্ন টপিক গুলা স্বল্প সময়ে খুব সহজ উপায়ে কিভাবে আয়ত্ত করতে পারো, মনে রাখতে পারো, এই জন্য বিশেষ টেকনিক ছন্দ সূত্র প্রবর্তন করা হয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাজেশন দেওয়া আছে, একটা স্পেসিফিক বলতে পারো এক্সক্লুসিভ নোট, একটা এক্সক্লুসিভ নোট দেওয়া আছে, ইনফ্যাক্ট একই সাথে একটা সাজেশন এখানে প্রোভাইড করা আছে। এটি আলাইপুর, নাটোর আলাইপুর বৈসাগর লাইব্রেরিতে পেয়ে যাবে, বৈসাগর লাইব্রেরি। একই সাথে হ্যাঁ, ঢাকা বা অন্যান্য জায়গা থেকে যারা নিতে চাচ্ছ, আমি যেহেতু এক্সপেরিয়েন্স নাটোর রাজশাহীতে চেষ্টা করছি, তো কুরিয়ারে পাঠানো যাবে ইনশাল্লাহ। যেটা বলছিলাম, খেয়াল করো, আমি বললাম একযোজি পরমাণু কয়টার সাথে যুক্ত হয়, এটা তার যোজনী। মানে অ্যালুমিনিয়াম তিনটা একযোজি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়ামের যোজনী তিন। নাইট্রোজেন একযোজি হাইড্রোজেন তিনটার সাথে যুক্ত হয়েছে, একযোজি পরমাণু হাইড্রোজেন কয়টার সাথে যুক্ত হয়েছে, তিনটা, এর জন্য নাইট্রোজেনের যোজনী তিন। এবার আসো, আমরা বুঝলাম যে নাইট্রোজেন এই যে একযোজি তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এখানে নাইট্রোজেনের যোজনী তিন, বা নাইট্রোজেন অ্যাকচুয়ালি যোজনী তিন নেই কেন, মানে তিনটা হাইড্রোজেনের সাথে এবার যুক্ত হলো কেন, কোন কথায় আসি। যোজনী বলতে সিম্পল কথা মাথায় রাখবা, ধাতু সমূহের ক্ষেত্রে, রিপিট করছি, ধাতু সমূহের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী। কিরকম, যেমন এক নাম্বার গ্রুপে যারা আছে, পর্যায় সারণীতে তারা, যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আছে না, তাদের প্রত্যেকের শেষ কক্ষপথে দেখবা যতটি ইলেকট্রন থাকে ততটি তার যোজনী। খেয়াল করো, আমি যদি সোডিয়ামের কথাই বলছিলাম, সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা ইলেকট্রন, 8টি ইলেকট্রন থাকবে, ফাইন। এবং 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন, দ্যাটস ওয়াই সোডিয়ামের যোজনী 1। আবার যদি বলি গ্রুপ 2, গ্রুপ 2 এর মৌলগুলোকে কি বলা হয়, মৃৎ ধাতু। আবার বলছি, গ্রুপ 1 এ যারা আছে, পর্যায় সারণীতে গ্রুপ 1 এ যারা আছে তাদেরকে ক্ষার ধাতু জানো। এবং গ্রুপ 2 যারা আছে, গ্রুপ 2 কি আছে, এই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই না, একটা ছন্দ শিখেছিলাম, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এই যে মৌলগুলা, এগুলো শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে ততই তার যোজনী। এরকম, যেমন ম্যাগনেসিয়ামের কথাই যদি বলি, সোডিয়ামের পাশে আছে তাই না, ম্যাগনেসিয়ামের কথাই যদি বলি, ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে দুইটা, 2 নম্বর কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে কয়টা থাকবে, 2টা ইলেকট্রন থাকবে। তাহলে ম্যাগনেসিয়ামেরও দুই লাস্ট কক্ষপথ, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2, যার ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা জানলাম ধাতু সমূহের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই তার যোজনী। এবার আসা যাক অধাতুর ক্ষেত্রে, তাহলে বিষয়টা কি হবে। অধাতুর ক্ষেত্রে কোন একটি পরমাণু, অধাতুর পরমাণু সর্বশেষ কক্ষপথে যতটি অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন থাকে ততই তার যোজনী। কিরকম, যেমন ধরো তুমি সালফারের উদাহরণ দিতে পারো, নাইট্রোজেনের উদাহরণ দিতে পারো। সিম্পল কথা, খেয়াল করো, আমি যদি সালফারের কথাই বলি, সালফারের ক্ষেত্রে সালফার টোটাল পারমাণবিক সংখ্যা কত, 6, রাইট। তো এখন আমরা যদি সালফারের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6, বলো 3s2 সিপি কত হবে, 10 হয়েছে 2 8 4, ফাইন। খেয়াল করে দেখো তো এখানে, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসটা কি ওকে। আমরা জানি 1s এর পর 2s দিতে হবে, 2s এর পর 2p, 2p এর পর 3s ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3p তে ইলেকট্রন যাবে। তো এটা একটা সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ ধারাবাহিকভাবে ইলেকট্রন প্রবেশ করে। এটাকে আউটবাউন্ড নীতি বলেছি। আউটবাউন্ড নীতিটা কি ছিল, কোন একটি পরমাণুতে ইলেকট্রন সমূহ সর্বনিম্ন অরবিটাল বা সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। রিপিট করছি, পরমাণুর একটি পরমাণুতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো শক্তির মানটা বের করার আমি একটু রুলস শিখেছিলাম। যদি আমরা আসলে বলতে গেলে অনেক ডিটেলস যাওয়া লাগছে একটা টপিক থেকে আরেকটা টপিকে, তারপর বিষয়গুলো না বললেই নয়। বলছিলাম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ এখানে 1s এর জন্য শক্তির মানটা যদি বের করতে চাই, তাহলে এটাকে শক্তির মান বের করার জন্য রুলস হচ্ছে n+l নীতি। এখানে n বলতে বোঝাচ্ছে কি কক্ষপথ নাম্বার, মানে 1 2 3 যে নাম্বারগুলো দেওয়া আছে, আর এল বলতে বোঝাচ্ছে উপশক্তি স্তর বা এসপিডিএফ এই মানগুলা।
তাহলে এখানে 1s এর জন্য যদি শক্তির মানটা বের করতে যেতাম, তাহলে এখানে n এর মানটা কত, 1 প্লাস s এর জন্য কত, 0। ওকে, মানগুলো মাথায় রাখবা, অর্থাৎ সাইডে লিখে দিচ্ছি। s এর জন্য 0, p এর জন্য 1, g এর জন্য 2, f এর জন্য 13। অবশ্য আমি এই টপিকটা এটা স্কিপ করলে বেটার হতো, তারপরে যেহেতু আমি ধরেছি এক্সারসাইজটা কমপ্লিট করি। অর্থাৎ 1s এর জন্য শক্তির মানটা 1, 2s এর জন্য শক্তির মান কত হবে, n প্লাস l লিখি। n মানে হচ্ছে কত 2 বলো, আচ্ছা n প্লাস l টা লিখে নিচ্ছি। n মানে কত 2 প্লাস l মানে কি s এর জন্য 0, তাহলে কত হবে 2 হবে, ফাইন। এবার হচ্ছে 2p, মানে n এর জন্য 2, p এর জন্য কত 1, তাহলে কত হবে 3। 3s এর শক্তির মান 3 প্লাস s এর জন্য কত 0, তাহলে কত হবে 3, ফাইন। এইভাবে আমরা যখন ধারাবাহিকভাবে এই যে 1, 1 এর পরে অবশ্যই 2, 2 এর পরে 3, অর্থাৎ ধারাবাহিকভাবে শক্তির মানের ক্রম অনুযায়ী যদি আমরা ইলেকট্রন গুলো প্রবেশ করাই, তবে এটা আউটবাউন্ডিটি মেনটেন করা হবে। সোজা কথা, ইলেকট্রন গুলো নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে, স্যার আমরা তো জানি 1s এর পরে 2s এ যাবে, 2s এর পরে 2p তে যাবে, তাহলে শক্তির মান এত কিছু কাউন্ট করার, ক্যালকুলেশন করার তো সময় পরীক্ষায় থাকবে না। ইলেকট্রন বিন্যাস করতে গেলে এত ক্যালকুলেশন করার তো টাইম নাই। এই জন্য আমি বলছিলাম হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে এটাকে চলে আসে 1s এর পর 2s এ যায়। বা অনেক সময় দেখা যায় যে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, ছন্দ বেসিক্যালি। ছন্দ আমি বলেছিলাম কি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, ডিপিএস হলো, ফের ডিপিএস হলো। এটা কি ছন্দ বলেছিলাম। এই ছন্দটা স্পেসিফিক্যালি এই বইটাতে সুন্দর করে লেখা আছে, এসএসসি কেমিস্ট্রি আমার যে বইটা লিখছিলাম, তোমরা জানো হচ্ছে অবশ্যই ছন্দটা। তো এই ছন্দটা আবার আমি সংক্ষেপে বলছি। শোনো শোনো প্রিয়া, মানে শোনো বলতে এস, প্রিয়া মানে কি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো। এভাবে যদি ইলেকট্রন প্রবেশ করাই, তাহলে আউটবাউন্ডিটি মেনটেন করে সঠিক নিয়মে ইলেকট্রন গুলো প্রবেশ করে। ফাইন, আমি সালফার ইলেকট্রন বিন্যাসে দিয়েছিলাম। সালফার 16, 10 হয়েছে, ওকে ফাইন হয়েছে। খেয়াল করে দেখো, এখানে পি এর কিন্তু আবার 3টা অক্ষ থাকে। কি বলছি, পি এর 3টে অ্যাক্সিস থাকে, অক্ষ কি কিরকম, আমি যদি অরবিটালের নাম অনুযায়ী যদি বলি, পি এক্স, পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। তো বিষয়টা আমি যদি বক্স পদ্ধতিতে, যেটাকে আমরা হুন্ডের নীতি বলে থাকি, হুন্ডের নীতি, তো এসএসসি লেভেলে এগুলো লাগবে না যদিও, তারপর আমি সংক্ষেপে বিষয়টা দেখাচ্ছি। ফসফর সালফারের ইলেকট্রন সংখ্যা উপর ডিপেন্ড করে যখন তার যোজনী নির্ণয় করব, তার যোজনী কিন্তু সালফারের জন্য 3টা হয়ে থাকে, তোমরা জানো সালফারের যোজনী কত, 2, 4, 6। তো আমাদের এখন টপিকটা বেসিক্যালি আমরা এটাও বলতে পারি সালফারের যোজনী কেন 2, 4, 6 হয়ে থাকে, বিষয়টা ক্লিয়ার হবা, খেয়াল করো। সো পি এর জন্য আমরা বললাম 3টা অ্যাক্সিস বা 3টা ঘর আমরা এখানে ড্র করে নিলাম, ফাইন। 3টা ঘরের জন্য 3টা পাস করে নিলাম আলাদা, ফাইন। খেয়াল করো, এখন হুন্ডের নীতি আমি কথা বলছিলাম, হুন্ডের নীতি বা বক্স পদ্ধতি অনেকে বলে থাকে। হুন্ডের নীতিটা ছিল ইলেকট্রন গুলো, হ্যাঁ, ইলেকট্রন গুলো পরমাণুতে বা অরবিটালে এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে। কি বলছি, ইলেকট্রন গুলো যখন অরবিটালে প্রবেশ করবে, সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। অযুগ্ম মানে সিঙ্গেল, মানে একটা একটা করে প্রবেশ করবে, এবং এই অযুগ্ম ইলেকট্রন গুলার স্পিন বা দিক একইমুখী হবে। সোজা কথা হচ্ছে, এখানে 4টে ইলেকট্রন, আমি প্রথমে কি করবো, একটা একটা করে, মানে কি অযুগ্ম অবস্থায় প্রবেশ করাইছি, আমি উপরের দিকে 3টে তীর চিহ্ন দিচ্ছি। 3টে ইলেকট্রন, যেটা বোঝাচ্ছে উপরের দিকে তীর চিহ্ন দিয়েছি। কি বলছিলাম, হুন্ডের নীতি ছিল ইলেকট্রন গুলো, হ্যাঁ, অরবিটালে সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং ইলেকট্রন গুলোর স্পিন একইমুখী হবে, ফাইন। বাট এখানে ইলেকট্রন সংখ্যা কত, 4। তাহলে কি করতে হবে, আরেকটা ইলেকট্রন বিপরীত ভাবে নিচের দিকে, বিপরীত দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে অযুগ্ম, অযুগ্ম ইলেকট্রন কয়টা, মানে সিঙ্গেল কয়টা আছে, একটা ঘরে 2টা থাকা মানে হচ্ছে জোড়, রাইট, পেয়ার। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম বা বেজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। দ্যাটস ওয়াই এখানে সালফারের জন্য তার যোজনী কত হতে পারে, 2 হতে পারে, রাইট। এবার আসলে আচ্ছা, তাহলে 4 বা 6 কেমনে হয়, ওকে। তো সালফারের যোজনী 4 বা 6 হতে পারে, কিভাবে হয় বিষয়টা একটু খেয়াল করবা, কাজে লাগবে। সালফারের জন্য হ্যাঁ, আমরা জানলাম যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 16। এই সালফারটাকে যদি উত্তেজিত করা হয়, উত্তেজিত করা হলে তখন যে ঘটনাটা ঘটবে, আমি ইলেকট্রন বিন্যাস কমপ্লেক্স লিখছি 1s2 2s2 2p6 3s3 থাকবে। এখানে যে ঘটনা ঘটবে খেয়াল করে, যে 3px, আচ্ছা আমি এটা এখানে এভাবে লিখছি 3px, px এর মধ্যে এই ইলেকট্রন কয়টা, 2টা আছে না, আচ্ছা 3px2 লিখলাম। এবার 3 এটার পাশে তুমি 3 লিখতে পারতে চাইলে, 3py একটা, তারপর কি 3pz একটা ইলেকট্রন, হ্যাঁ, মানে যা আমি দেখতে পেলাম। বাট অ্যাকচুয়ালি এটা তো তাহলে আগের মতো হয়ে গেল, উত্তেজিত করলে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটবে, 3px থেকে, অর্থাৎ এই ঘর থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হয়ে 3p এর পরে আরেকটা কি থাকে, 3d থাকে, তাই না। 3p এর পরের অরবিটাল
3d, তাহলে 3d তে একটা ইলেকট্রন প্রবেশ করবে। আবার d এর আছে আবার কয়টা, 5টা এক্সিস, কি dxy yz zx x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। কিছু এগুলো মাথায় রাখার প্রয়োজন নেই, এসএসসি লেভেলের কথা বলছি, বাট মেইন বিষয়টা বুঝাই দিচ্ছি যে এগুলা কি, কেন অ্যাকচুয়ালি সালফারের যোজনী 2 4 বা 6 হয়ে থাকে, বা যোজনী নির্ণয় অ্যাকচুয়ালি টার্মটা কি, কেমনে আসে যোজনীটা। আমি বলছিলাম যোজনী হচ্ছে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা। যেমন সালফারের ক্ষেত্রে 2 দেখতে পেলাম, আবার সালফারের যোজনী কত হতে পারে, 4 হতে পারে। এটা এখন আমি দেখাচ্ছি। যখন সালফারটাকে উত্তেজিত করা হবে তখন কি ঘটবে, এই 2px থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হবে, একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে 3dxy নামক একটা অরবিটাল আছে, এটাতে স্থানান্তরিত হবে। এবার খেয়াল করো, অযুগ্ম ইলেকট্রন মানে কয়টা, সিঙ্গেল ইলেকট্রন 1 2 3 4 চারটা পেয়েছি। আমরা চাইলে এটা তো একটা বক্স পদ্ধতিতে, যে হুন্ডেনলির যেটা বা বক্স পদ্ধতি বলো, বক্স পদ্ধতি অনুযায়ী দেখাইতে পারতাম না, যে একটা ইলেকট্রন দুইটা তিনটা পাই। আবার 3d এর জন্য, 3d এর জন্য 5টা ঘর থাকবে, আমি একটাই দেখাচ্ছি আগে। 3dx এর জন্য এখানে একটা ইলেকট্রন, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন কয়টা, 4টা। দ্যাটস হোয়াই এটার জন্য এই স্টেপে সালফারের যোজনী 4 হতে পারে। এবার আসা যাক 6 কিভাবে হয়। সালফারের যোজনী 6 কিভাবে হয়। সালফারকে এগেইন যদি উত্তপ্ত করা হয় তাহলে যে ঘটনা ঘটবে, 1s2 2s2 2p6 3s থেকে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে যাবে। তখন 3s এর ক্ষেত্রে ঘটনা ঘটবে, 3s এর একটা থাকবে আর এখানে আরেকটা চলে যাবে কোথায়, আচ্ছা px1 3py1 3pz1 এবং বলো 3dxy লিখছিলাম, 3dxy এর উপরে একটা, 3dyz এর উপরে একটা ইলেকট্রন। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন। খেয়াল করো আমি নিচের বক্সটা ড্র করছি না, অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। অর্থাৎ সালফারের যোজনী এর ক্ষেত্রে কত হবে, 6 হবে। কেন, আমরা বলছিলাম অযুগ্ম ইলেকট্রন বা একটা করে আছে ইলেকট্রন, এরকম বেজোড় ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। আমরা এই কথাগুলো আমাদের পরবর্তী টপিকে অবশ্যই লাগবে। অর্থাৎ যোজনী, আমরা জানি যে যোজনী বেসিক্যালি বিভিন্ন প্রকার হতে পারে, কি কি প্রকার এই বিষয়ে আমরা এখন যাবো। বাট এর আগে আমি আরো একটু ক্লিয়ার করছি, যোজনী যদি পরীক্ষা আছে, যদি সংজ্ঞাই বলে যোজনী কাকে বলে, তোমরা সরাসরি লিখবা এসএসসি লেভেলের কথা বলছি, অনুগঠনকালে কোন একটি পরমাণু অপর কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এটি তার যোজনী। আবার বলছিলাম কোন একটি পরমাণু কতটি একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এটি তার যোজনী। যেমন অ্যামোনিয়ার কথা যদি বলে, একযোজী কোনটা, এখানে হাইড্রোজেনের সংখ্যা একযোজী। তাহলে একযোজী হাইড্রোজেন কয়টার সাথে যুক্ত আছে, একযোজী 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, কে, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন যেহেতু একযোজী 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এই জন্য নাইট্রোজেনের যোজনী দিন। আবার আমরা জানলাম একই সাথে যৌগগুলার বিভিন্ন পরমাণু যোজনী কেন ডিফারেন্ট হয় বা যোজনীটা কিভাবে বের করতে হয়। বলছিলাম ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটা তার যোজনী, আর অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে তার যোজনী। ফাইন, এবার আমরা টপিকে চলে যাব যৌগমূলক। একটু ডিটেলস হয়তো এক্সপ্লেন করা হয়ে গেছে, তো আরো এখানে এগুলো তো বেসিক্যালি বলতে গেলে প্রাইমারি লেভেলের কথা বলা হয়েছে। এগুলো যদি ডিটেলস বলা যায়, আরো যদি ইন ডিটেইলস এক্সপ্লেনেশন করা যায় তাহলে আরো হিউজ টাইম লাগবে, ভিডিও ডিউরেশন অনেক লং হয়ে যাবে। আমি নেক্সট কোন একটা স্পেসিফিক নির্দিষ্ট টপিক ধরে যখন ভিডিও করব তখন এইগুলা একদম আদ্যপান্ত যা আছে সব ক্লিয়ার করব। যৌগমূলক, যৌগমূলক বলতে আমরা কি বলছি, একদম সংজ্ঞায় আসে তখন। যৌগমূলক 2 বা ততোধিক পরমাণু মিলে একটা পরমাণু নিয়ে আচরণ করে। আবার বলছি 2 বা ততোধিক পরমাণু মিলে যদি একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, যে একটি ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত হইতে পারে এবং একটি একক পরমাণু নিয়ে আচরণ করে, তবে তাকে যৌগমূলক বলে। মানে মূল বিষয়টা এটাই। কি বলছি, 2 বা ততোধিক পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ গঠন করবে। এরকম যেমন ধরে অ্যামোনিয়াম NH4, এখানে কি নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা পরমাণু গুচ্ছ হচ্ছে, এবং এটা কি বললাম, একটা ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত হইতে পারে, এবং এটা একটা সিঙ্গেল, একটা একক পরমাণু নিয়ে আচরণ করবে, এরকম আমরা দেখবো। তো এই যৌগমূলকটা বেসিক্যালি 2 টাইপের হতে পারে। কি ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক হচ্ছে যেমন অ্যামোনিয়াম, আবার PH4, ওকে। আবার ঋণাত্মকের ক্ষেত্রে কি জানো তোমরা, SO4 2 নেগেটিভ, তাই না। আবার যদি বলি কার্বনেট, CO3 2 নেগেটিভ, সালফেট বাইসালফেট, হ্যাঁ, হাইড্রোক্সিল OH নেগেটিভ, সাইনাইডের কথা বলতে পারো। যাই হোক, মানে এগুলো হচ্ছে ঋণাত্মক, এগুলো হচ্ছে ধনাত্মক যৌগমূলক।
যৌগমূলকের সংজ্ঞাটা মাথায় রাখবা। এখন যৌগমূলক দিয়ে কিভাবে যৌগ গঠিত হয় তা আমরা শিখবো। যেমন ধরো তোমরা সালফেটের সাথে বিভিন্ন যৌগ গঠন করছো অলরেডি, এরকম যেমন সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এটা বিভিন্ন জায়গায় দেখেছো। সোডিয়াম সালফেটের কথা যদি বলি, সোডিয়াম আচ্ছা SO4 পাশাপাশি লিখলাম। আমরা জানি কি একজনের যোজনী আরেকজনের পাশে বসে, সোডিয়ামের যোজনী কত 1, এই জন্য সালফেটের পাশে 1 লেখা যায়। সালফেটের যোজনী 2, এই জন্য কি সোডিয়ামের পাশে 2 লেখা যায়, লিখতে হয়। বা সোডিয়ামের যোজনী যেটা 1, তো 1টা মানে সালফেটের পাশে 1টা লেখা প্রয়োজন হয় না। সো ব্র্যাকেটে এভাবে দেওয়ার প্রয়োজন নেই, সোডিয়ামের পাশে কি লিখবা 2 লিখবা, তারপর কি SO4, এটা কি বলা হয় সোডিয়াম সালফেট। অর্থাৎ যৌগমূলক কোন একটা পরমাণু নিয়ে আচরণ করে, এই যে বললাম একটু আগে বলছিলাম একটা পরমাণু গুচ্ছ গঠন করে যা একটা একক পরমাণু নিয়ে আচরণ করে, তাহলে সালফেট কমপ্লিটলি এটা একটা একক পরমাণুর মতো আচরণ করতেছে। একটা পরমাণুর একটা নির্দিষ্ট যোজনী থাকে, তাই না? তো সালফেটেরও একটা নির্দিষ্ট যোজনী আছে, সালফেটের যোজনী হচ্ছে 2, আর জারণ মান হচ্ছে কত 2 মাইনাস। মাথায় রাখবা যৌগমূলকের ক্ষেত্রে উপরের দিকে যে মানটা লেখা আছে যেমন 2 মাইনাস মাইনাস, তাই না, প্লাস প্লাস, এগুলো হচ্ছে তার জারণ মান। মাথায় রাখবে এগুলো হচ্ছে তার জারণ মান। আর যোজনী হচ্ছে এটাই, যেমন ধরো 2 বা এখানে 2 আছে, এখানে 1 আছে, এতে বা প্লাস মাইনাস ইউজ করা যাবে না, যোজনী জাস্ট একটা নাম্বার। ওকে, তাহলে সালফেটের জন্য জারণ মান হচ্ছে 2 মাইনাস ফাইন, বাট তার যোজনী হচ্ছে 2। ওকে, তাহলে সালফেটের জন্য যেহেতু যোজনী 2, এর জন্য সালফেট তার 2 যোজনী দ্বারা 2টা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে, এর জন্য সোডিয়ামকে SO4 লেখা যায়। দ্যাটস ইট। আচ্ছা, আবার 2টা যোজনী 2টা যৌগমূলক দ্বারাও তো যৌগ গঠন হতে পারে, পারে না? যেমন অ্যামোনিয়াম, যদি খেয়াল করো অ্যামোনিয়াম যদি সালফেটের সাথে যুক্ত হয় তাহলে কি হবে, অ্যামোনিয়াম সালফেট হবে না? তাহলে এটা তো কি একটা যৌগ গঠন হয়ে গেল। ফাইন, আমি অষ্টক এবং দুয়ের নিয়মে যাব, তবে এর আগে একটা টপিক স্কিপ করা হয়েছে। আমি বলেছিলাম যোজনীর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যোজনীর বিভিন্ন ধাপ বা ভাগ আছে। ওই যোজনীর ক্লাসিফিকেশন গুলো ভাগগুলো আমরা দেখবো, তারপরে ইনশাল্লাহ অষ্টক এবং দুয়ের নিয়মে যাব। একটু পানি খেয়ে নিচ্ছি। আচ্ছা, অষ্টক এবং দুয়ের নিয়ম, এর আগে আমরা যোজনীর যে ক্লাসিফিকেশন বলছিলাম, যোজনী মনোযোগ দিবা। যোজনীকে যদি ভাগ করি, ক্লাসিফাইড করি, খেয়াল করো যোজনীকে, হ্যাঁ আমরা বলতে পারি একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, অবশ্য শুনে আসছে নামগুলো, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, বলো আমার সাথে, সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, তারপরে সক্রিয় যোজনী। তোমরা বললেও তো আমি শুনবো না, তাই না? আচ্ছা, তো তোমরা এগুলো নোট করতে পারো, খাতায় লিখে রাখবা। সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী। আরেকটা কি জানি আমরা বলো পরিবর্তনশীল যোজনী, তাই না? পরিবর্তনশীল যোজনী। ওকে ফাইন। সর্বোচ্চ যোজনী বলতে কি বুঝি, এই যে আমরা একটু আগে সালফারের জন্য এত কথা বললাম, সালফারের যোজনী কি 3টা হতে পারে, 2, 4, 6, তাহলে 6 যেটা 6, অর্থাৎ কোন একটা যৌগ গঠন করতে গিয়ে কোন একটা পরমাণু ওই যৌগের মধ্যে সর্বোচ্চ, আবার বলছি, মানে কোন একটি পরমাণু যৌগ গঠনের সময় ওই পরমাণুর সর্বোচ্চ যোজনী দ্বারা যদি যৌগ গঠন অবস্থায় থাকে, তাহলে এটা হচ্ছে তার জন্য সর্বোচ্চ যোজনী। মানে সোজা কথা, সর্বোচ্চ যোজনীটা হচ্ছে কোন একটা পরমাণুর জন্য নির্দিষ্ট, লাইক দ্যাট সালফারের জন্য হচ্ছে 6 সর্বোচ্চ। আবার যদি বলে আয়রন, ফেরাম, সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, আয়রনের যোজনী হইতে পারে 2 এবং 3, তাহলে সর্বোচ্চ কত 3। তেমনি ভাবে কার্বনের জন্য পড়ছো তোমরা 2, 4, তাহলে 4 হচ্ছে সর্বোচ্চ। তেমনি ভাবে বিভিন্ন যৌগের ক্ষেত্রে হ্যাঁ ফসফরাসের ক্ষেত্রে পেয়েছে 3, 5, তাই না? তাহলে বিভিন্ন পরমাণু 2 বা ততোধিক পরমাণু কি থাকতে পারে, যোজনী থাকতে পারে, তাহলে হাইয়েস্ট যে যোজনী এটা সর্বোচ্চ যোজনী, এটা নিয়ে কথা কিছু নাই। এবার আসা যাক সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী বলতে বোঝানো হয় কোন একটি পরমাণু যৌগ গঠন করার সময় যে যোজনী দ্বারা যুক্ত থাকে, এটি হচ্ছে তার সক্রিয় যোজনী। এখন সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনীটা মাইনাস করো তবে আমরা সুপ্ত যোজনী পাই। বিষয়টা আমি ক্লিয়ার করছি। সুপ্ত যোজনী ইজিক্যাল টু সর্বোচ্চ মাইনাস সক্রিয়। উদাহরণ দিই, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আয়রনের যোজনী কত আছে, 2 আছে এবং 3 আছে। আয়রন যদি 2 যোজনী দ্বারা কোন একটি যৌগ গঠন করে, লাইক ফেরাস ক্লোরাইড, আবার যদি যোজনী দ্বারা 3 দ্বারা কোনো যৌগ গঠন করে, এটা বলছে ফেরিক ক্লোরাইড, ফেরাস এবং ফেরিক। রাইট, এবার আসা যাক আমি যে কোনো একটা ধরে কাজ করি। হ্যাঁ, ওকে, তো আমি যদি ফেরাস ক্লোরাইডের কথা বলি, এখানে এই যুগের মধ্যে
আয়রনের ফেরামের সক্রিয় যোজনী কত বলো তোমাকে? সক্রিয় যোজনী কত? যেহেতু দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, আমি বলছিলাম কোন একটা পরমাণু একযোজিক কয়টার সাথে যুক্ত আছে এটা তার যোজনী। একযোজিক ক্লোরিন, দ্যাটস ওয়াই একযোজিক ক্লোরিন কয়টার সাথে আছে? কয়টা ক্লোরিনের সাথে আছে? দুইটার সাথে আছে, দ্যাটস ওয়াই এখানে আয়রনের সক্রিয় যোজনী দেই। আবার আমরা জানি আয়রন Fe ফেরামের সর্বোচ্চ যোজনী 3, এই যে দেখতেই পাচ্ছি 3, 2 এবং 3 হতে পারে। কি বললাম? সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী কত? 3। তাহলে সুপ্ত যোজনী বের করতে পারি, কার জন্য বের করছি এটা বলো? আয়রনের Fe। সুপ্ত যোজনী ইজিক্যাল টু কি বলছিলাম একটু আগে, লিখে দিয়েছি এখানে, সর্বোচ্চ মাইনাস সক্রিয়, তাই না? সর্বোচ্চ মাইনাস, ওকে ফাইন, সর্বোচ্চ কত? 3। আর এখানে সক্রিয় কত? কত যোজনী দ্বারা এই যোগটা গঠিত করতে আছে? 2, 2 মাইনাস করে দিলাম, তাহলে সুপ্ত যোজনী 1। ইটস ওকে। এবার আসা যাক, ফেরিক ক্লোরাইড। কি বললাম? ফেরিক ক্লোরাইড। আচ্ছা, এখন আয়রনের সর্বোচ্চ যোজনী কত? আবার বলছি, আয়রনের সর্বোচ্চ যোজনী 3, দেখতেই পাচ্ছ। এই যৌগের মধ্যে আয়রনের যোজনী কত? 3। তাহলে এখানে সক্রিয় যোজনীও 3, তাই না? এই যৌগের সক্রিয় যোজনী 3। সুপ্ত যোজনী বের করার প্রসেসটা কি বলছিলাম? সর্বোচ্চ মাইনাস সক্রিয়, তাই না? তাহলে 3 থেকে 3 মাইনাস করে দিলে 0। ওকে, তাহলে এখানে সুপ্ত যোজনীর মান কত হবে? 0। ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী 0। ফাইন। এরপর আসো পরিবর্তনশীল যোজনী। তোমরা লিখবা যদি আসে কাকে বলে, পরিবর্তনশীল যোজনী কাকে বলে। কোন একটি পরমাণু যদি 2 বা ততোধিক যোজনী প্রদর্শন করে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। আরো একটি ডিটেলস বা ভিন্নভাবে ফর্মুলাতে লেখা যায় যে কি যৌগ গঠনের সময় যে কোন একটি পরমাণু যদি 2 বা ততোধিক সংখ্যক জারণ মান বা যোজনী প্রদর্শন করতে পারে বা 2 বা ততোধিক সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তখন এটাকে পরিবর্তনশীল যোজনী বলা যায়। সালফারের কথা বলতে পারো, সালফারের কথা 2, 4, 6 উদাহরণ দিচ্ছি। পরিবর্তনশীল কেমনে হয় আমরা উত্তেজিত করছিলাম। সালফার প্রথমে ছিল 2, শেষ কক্ষপথে 2টা ছিল বিধায়, 2টা অযুগ্ম বা বেজোড় ছিল বিধায় এটা যোজনী মধ্যেই বলছিলাম। তারপর যখন আবার উত্তেজিত করা হয়েছে, সালফারের কথা উত্তেজিত করা হয়েছে ফার্স্ট স্টেপে, তখন তার যোজনী হয়ে গেছিল 4। কিভাবে? একটা ইলেকট্রন স্থানান্তর হয়েছিল। আবার যখন থার্ড স্টেপে আবার দেখছিলাম যে আরো একটা ইলেকট্রন সিএস থেকে আরো একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়ে সিডি ওয়াই জেডে চলে গিয়েছিল। তো সেক্ষেত্রে লাস্ট কক্ষপথে অরবিটালে আমি কি দেখছিলাম? অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রনের সংখ্যা 6। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 6 বিধায় ছিল বিধায় সালফারের যোজনী 6 হতে পারে, অর্থাৎ 2, 4, 6 তিনটে হতে পারে। এটি হচ্ছে বেসিক্যালি পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে, এখন আমি যে টপিকটাতে যাব, অষ্টক এবং দুইয়ের নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট। অষ্টক নিয়ম বলতে কি বুঝি? যৌগ গঠনের সময় কোন একটি পরমাণু, যেমন ধাতব পরমাণু ইলেকট্রন দান করবে, অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি। দেখবা যেভাবে যৌগ গঠনের সময় কোন একটা ধাতব পরমাণু ইলেকট্রন প্রদান বা অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ বা সোজা কথা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করার যে ধর্ম, এটি হচ্ছে অষ্টক নীতি। আরো ফর্মালি, আরো সিম্পলি বলা যায়, এই যৌগ গঠনের সময় ইলেকট্রন আদান প্রদানের বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ কক্ষপথের যে 8টা ইলেকট্রন অর্জন করে বা 8টা ইলেকট্রন অর্জন করার যে প্রবণতা বা ধর্ম, এটি হচ্ছে অষ্টক নীতি, অষ্টক তত্ত্ব। এখন আসো অষ্টক তথ্য কথাটা বলছিলাম। অষ্টক তথ্য, অষ্টক নীতি এর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। তোমরা নিউল্যান্ডের অষ্টক তথ্য শুনেছো, তাই না? তো নিউল্যান্ডের যেটা অষ্টক, যেটা, হ্যাঁ, অষ্টক তথ্য বেসিক্যালি কি ছিল? নিউল্যান্ড যেটা কাজ করেছিলেন যে পাশাপাশি মৌলগুলোকে পারমাণবিক ধরনে যে সাজানো, পারমাণবিক ধরনে যে সাজানোর পর প্রথম মৌলের ধর্মের সাথে অষ্টম মৌলের ধর্ম মিল পান, সিমিলারিটি পান। এই জন্য বেসিক্যালি এটাকে আমরা অষ্টক তত্ত্ব বলছিলাম। আর এটা হচ্ছে অক্টেট রুল, ওকে, বা অষ্টক নীতি। আরেকটা কি? দুইয়ের নিয়ম, আমরা দুইটা শিখবো, অষ্টক নীতি এবং দুইয়ের নীতি। তো অষ্টক নীতির জন্য বা অক্টেট রুলসের জন্য যেটা আমরা জানি, যেমন আমি ওকে ফাইন ইলেকট্রন শেয়ার দ্বারা বোঝালাম, মিথেন সমযোজী যৌগের ক্ষেত্রে বোঝাচ্ছি। তো কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকবে কয়টা ইলেকট্রন? 2টা। দ্বিতীয় কক্ষপথে কার্বনে কয়টা থাকবে? 4টা, লিখলাম। এবার আসো কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে? 4টা। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। হাইড্রোজেনের ইলেকট্রন তো একটা, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন। ওকে, হাইড্রোজেন পরমাণুটাকে আমি ড্র করতেছি। আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা করে এখানে আমি কানেক্টেড করে দিচ্ছি, সংযুক্ত করে দিচ্ছি, শেয়ার করতেছি।
যখন ইলেকট্রন শেয়ার করলাম তখন কি হলো, দেখো কার্বনের শেষ কক্ষপথে কি 8টি ইলেকট্রন অর্জন হয়নি, হয়েছে। অর্থাৎ কোন একটি পরমাণু যৌগ গঠনের সময় তার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জনের মাধ্যমে এটি স্থিতিশীলতা অর্জন করে। কি অর্জন করে? স্থিতিশীলতা। কোন একটা যৌগ গঠন করতে গেলে এই স্থিতিশীলতা অর্জন করাটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই কোন একটা পরমাণুর শেষ কক্ষপথ অষ্টক নীতি মেনে চলে, মানে 8টি ইলেকট্রন অর্জন করার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করা যায়। আরেকটা আছে ডুয়েট রুল বা ডুয়েট নীতি। তাহলে আমরা দেখবো এই 8টি ইলেকট্রন অর্জন করা ছাড়াও কি যৌগ গঠন করা সম্ভব তাদের ক্ষেত্রে। যেমন BF3, BeCl2 নামগুলো মাথায় রাখবো, যৌগের নামগুলো BF3, তারপর কি বলছিলাম বলো, BeCl2। তোমরা নিজেও ট্রাই করবা, আমি একটা এটা দেখাবো, তোমরা এটা বাছাই করবা। BF3, বরণের জন্য প্রথম কক্ষপথে 2টা, 2 নম্বর কক্ষপথে বরণের জন্য, সুন্দর করে লোক হচ্ছে, বরণের জন্য দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে বলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তাই না? সরি, বরণের জন্য শেষ কক্ষপথে থাকবে 3টা টোটালি, বরণের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 3টা। তো এখন BF3 গঠন করবো, তাই না? মানে 3টা ফ্লোরিন কানেক্ট করতে হবে, শেয়ার করবে ইলেকট্রন, 3টা ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করবে। এখন ফ্লোরিন আমি ড্র করবো। আচ্ছা, আমি যদি এখানে একটা ফ্লোরিন ড্র করতে চাই, আচ্ছা আমি লাস্ট শেলটা, হ্যাঁ কক্ষপথটা আগে দেখালাম। ফ্লোরিনের প্রথম কক্ষপথে থাকবে 2টা, ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। এখানে এগুলো একটা দিলাম, 7টা দিলাম। এবার আসা যাক এখানে, এখানে আরেকটা ফ্লোরিন যুক্ত হবে, তাই না? ফ্লোরিন কয়টা? 3টা তো, তাহলে এখানে আরেকটা ফ্লোরিন যুক্ত হবে। তো ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 7টা। ওকে, আবার এখানে আরেকটা ফ্লোরিন যুক্ত হবে। ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা দিলাম, দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন। ফাইন। খেয়াল করে দেখো, এই যে বরণ, বরণটাকে লাস্ট শেলে ইলেকট্রন শেয়ার করার পর, মানে কি ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করার পর লাস্ট শেলকে 8টা ইলেকট্রন অর্জিত হয়েছে এই পর্যন্ত আমরা মিথেনের ক্ষেত্রে দেখেছি, বা বিভিন্ন যৌগ গঠনের সময় অক্টেট রূপ মেনে চলছে বা স্থিতিশীলতা অর্জন করছে। কিন্তু BF3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে বরণটা বি 8টা ইলেকট্রন অর্জন করে নাই, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নাই, কয়টা আছে? 1 2 3 4 5 6 6টা। তারপরে এটা যৌগ গঠন করা পসিবল, স্থিতিশীলতা অর্জন করে। এই জন্য এটাকে বলা হয় ডুয়েট রুল। কেন ডুয়েট রুল? কারণ সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করা ব্যতীত, অর্জন করা ছাড়াও ইলেকট্রন যদি জোড়ায় জোড়ায় অবস্থান করার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে, তবে এটাকে আমরা ডুয়েট নীতি বলতে পারি। মূল কথাটা কি? 8টি ইলেকট্রন অর্জন ছাড়াও ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে যৌগ গঠন করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডুয়েট নিয়ম, ডুয়েট রুল। ডুয়েট কি? আমরা ডুয়েট গান শুনছি না, যে একজন এক কলি গায়, তারপরে আরেকজন আরেক কলি গায়, তাই না? এন্ড্রু কিশোর, সাবিন, সাবিনা ইয়াসমিন, রুনাল আলা, যাই হোক, মানে ডুয়েট গান গাইতো, তাই তো? ওকে ফাইন। তাহলে এই দুইটা কি? BF3 এবং BeCl2, এটাকে অষ্টক নীতি মানে না, ডুয়েট নীতি মানে। দ্যাটস ইট। আবার কিছু যৌগ আছে অষ্টক সম্প্রসারণ ঘটে, এগুলো বলতে গেলে আসলে কয়েক ঘন্টা লেকচার কমপ্লিট কন্টিনিউ করতে হবে, ভিডিও ডিউরেশন হিউজ লং হয়ে যাবে। তারপরে কিছু টপিক আসলে টাচ না করলে হয় না। অষ্টক সম্প্রসারণ বলছিলাম, অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ হচ্ছে, যেমন ধরো PCl5 এর কথা যদি বলি, হ্যাঁ, ফসফরাস পেন্টাক্লোরাইড, পেন্টা দ্যাট মিন্স 5, 5টা। কয়টা আছে ক্লোরাইড? 5টা আছে। তো এটার জন্য যদি করতাম তাহলে কি, একটু দেখি এটা বিষয়টা যেহেতু লিখলাম, যোগটা লিখলাম, তাহলে একটু করে দিচ্ছি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন ফসফরাসের ক্ষেত্রে, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? হ্যাঁ, এটা থাকবে ফসফরাস 15, টোটাল 15, 15। দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে ফসফরাসের? ছোট করে ড্র করি। তৃতীয় কক্ষপথে থাকবে ফসফরাস 5টা, 1 2 3 4 5, 3 4 5। দেখো তো 2 8 5, 15 হয়েছে। ওকে, এবার আসো 5টা ক্লোরিন যুক্ত হবে, তাই না? আমার টার্গেট কি? PCl5 গঠন করা। ওকে, তাহলে 5টা ক্লোরিন কানেক্টেড করে দাও, ইলেকট্রন শেয়ার করবে অবশ্যই। আচ্ছা, ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, লাস্ট শেল যেটা, এটা আগে ড্র করে নেওয়া, তাহলে কাজ করার সুবিধা হয়। হ্যাঁ, প্রথম লাস্ট শেল 7টা ইলেকট্রন, লাস্ট শেলে লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন বসাই দিলাম। আবার সেম ওইতে এখানে একটা ক্লোরিন। আচ্ছা, আমি কি বললাম? ক্লোরিনের লাস্ট শেল, লাস্ট কক্ষপথে আগে ড্র করে নিলাম। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টি ইলেকট্রন। ডান। আবার এই যে 3টা পরমাণু, 3টা অযুগ্ম ইলেকট্রন আছে, এগুলোর সাথে কি
3টা ক্লোরিন কানেক্টেড হবে। আচ্ছা, ধরে নিই ক্লোরিনের জাস্ট লাস্ট শেলটা, লাস্ট কক্ষপথটা ড্র করলাম। ওকে, আবার এটার সাথে কি হবে, ক্লোরিনের লাস্ট কক্ষপথের 7টা ইলেকট্রনের, এই যে একটা ইলেকট্রন এখানে ইলেকট্রন শেয়ার করলো। আবার এখানে আরেকটা ক্লোরিন দিয়ে দাও, প্রথম কক্ষপথে 2টা, আচ্ছা দ্বিতীয় কক্ষপথে 8টা। ওকে, তুমি যখন বাসায় পড়বা, এক্সামে লিখবা, তখন কিন্তু কমপ্লিট এই যে এভাবে করবা, মানে মধ্যে কিন্তু আমি ফাঁকা রেখে দিচ্ছি, এগুলো এখনো ড্র করি নাই, তুমি করে নিবা। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এটার জন্য কি লাস্ট কক্ষপথে কয়টা, 7টা। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই যে ফসফরাস এর শেষ কক্ষপথে এবার ইলেকট্রন কয়টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে, 8টার চেয়ে বেশি হয়ে গেছে। এটাই হচ্ছে অষ্টক সম্প্রসারণ। কি বললাম, অষ্টক সম্প্রসারণ। ওকে, তাহলে 8টি ইলেকট্রনের চেয়ে বেশি ইলেকট্রন অর্জন করলো, অষ্টক সম্প্রসারণ হয়েছে। আবার কি বললাম, যদি ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে, পেয়ার করে থাকে, 2 জোড়া 3 জোড়া করে শেষ কক্ষপথে অবস্থান করে, যেমন BF3 একটা দ্বিতীয় গঠন করলো, BF3 বা BeCl2, এগুলা কি দুয়ের নীতি মেনে চলে, শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করার মাধ্যমে যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে আয়নিক এবং সমযোজী যৌগে চলে যাব। আয়নিক এবং সমযোজী, আয়নিক বলতে বেসিক্যালি কি বুঝি, ইলেকট্রন আদান প্রদানের ফলে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। এটা একদম সিম্পল কথা। এখন আসলে এটা আরো ফর্মাল ওয়েতে লেখা যায়, তোমাদের বইয়ে তোমরা পড়ছো। মূল কথায় আসি, যৌগ গঠনের সময় কোন একটা ধাতব পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং ইলেকট্রন আদান প্রদানের ফলে যে যৌগটা গঠিত হচ্ছে এটাকে আয়নিক যৌগ বলে। তাহলে আমি বলছিলাম কি, কোন একটা ধাতব পরমাণু ইলেকট্রন দান করে, ধাতু কোনগুলা, যে আমি কিন্তু এই কনসেপ্টটা প্রথমেই ক্লিয়ার করেছিলাম, ধাতু কারা, 1 এবং 2 নাম্বার গ্রুপের অবভিয়াসলি, এবং আরো বলেছিলাম যারা ইলেকট্রন দান করতে পারে, ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে ধাতু। তাহলে যেমন ধরো সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, দেখি কয়টা আছে, আমরা জানি একটা আছে। সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা কত বলতো, 11। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাই এটা কি করবে, আরেকটা অধাতব ক্লোরিনের সাথে যুক্ত হবে। প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে কয়টা বলো, যুক্ত তো হবে, হ্যাঁ ইলেকট্রন আদান প্রদান করবে। খেয়াল করো, ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, ক্লোরিনের টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে 17। ওকে, তো যে ঘটনাটা ঘটবে, সোডিয়াম যেহেতু একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, সোডিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন কি ক্লোরিনকে দান করবে, তখন ধরলাম এটা থাকবে না। বুঝে বুঝে বিষয়টা, আগে আমি এখানে ইলেকট্রনটা দিলাম না, সেটা বোঝালাম। সোডিয়ামের শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করবে। তখন কথা হচ্ছে স্যার এমনটাই কেন ঘটবে, আমরা জানি যৌগ গঠনের সময়, কিন্তু কথা বুঝো, অণু গঠনের সময় পরমাণুগুলা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে অষ্টক সম্পন্ন করতে চায়, তাই না, স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাহলে দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথে আছে একটা, সে যদি স্থিতিশীলতা অর্জন করতে চায়, 2টা ওয়ে, একটা হচ্ছে কি সে এই লাস্ট কক্ষপথের একটা দান করে দেবে, তাহলে 2 নম্বর কক্ষপথে 8টা হয়ে যাবে, অথবা সে কি 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে কি হবে, একটার সাথে যুক্ত হয়ে 8টা হবে, অষ্টক সম্পন্ন হবে। বা কেউ তো আর 8টা ইলেকট্রন কাউকে দান করবে না, দ্যাটস হোয়াই সোডিয়াম যেহেতু ধাতু, সে নিজেই একটা ইলেকট্রন দান করে দেবে, কক্ষপথে যেহেতু একটা আছে, কাকে দান করবে, অপর আরেকটা অধাতু পরমাণুকে দান করবে, লাইক ক্লোরিন। ক্লোরিনকে যদি দান করে দেয়, তাহলে ঘটনাটা অ্যাকচুয়ালি কেমন ঘটে আমরা দেখি। সোডিয়াম ইলেকট্রন কি করলো, দান করলো, দান করা বলতে বেসিক্যালি আমরা মাইনাস করা, বাদ দেওয়া বোঝাচ্ছে। আচ্ছা, সোডিয়াম ইলেকট্রন দান করলো, দান করলে ধনাত্মক হয়, এই কথা একটু মাথায় রাখবা। কি বলছি, দান করলে ধনাত্মক। আবার বলা হয়, এই যে সোডিয়াম ইলেকট্রন দান করলো, সোডিয়াম পজিটিভ। আবার ক্লোরিনের কথা যদি বলা হয়, ক্লোরিন যে অধাতব, তাহলে ধাতব সোডিয়াম ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হলো, এবং অধাতব ক্লোরিন এই ইলেকট্রনটাই গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো মাথায় রাখবা, কি বলছিলাম, দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক, এটা মাথায় রাখবে। পাশে লিখে দিলাম আমি, দান করলে ধনাত্মক, দান করলে ধনাত্মক, গ্রহণ করলে ঋণাত্মক, এটা ধ আর এটা ঋ, ঋণাত্মক। ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম এখানে সোডিয়াম ইলেকট্রন দান করলো, ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। ধনাত্মক আয়নটাকে আবার ক্যাটায়ন বলা হয়, এই আলাদা একটা টপিকে চলে যাওয়াই যায়। সোডিয়াম ইলেকট্রন দান করে যে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, এটা বেসিক্যালি ক্যাটায়ন বলছে। আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, এটাকে অ্যানায়ন বলা হয়। তো এই যে সোডিয়াম পজিটিভ আর কি ক্লোরিন নেগেটিভ, এই দুটো মিলে কি সোডিয়াম ক্লোরাইড নামক একটা আয়নিক যৌগ গঠন করে, এটা একটি লবণ অ্যাকচুয়ালি, যেটা বলছিলাম। হ্যাঁ, এরপর স্টেপ তোমরা কি লিখতে পারছো, যে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয়েছিল, তাহলে এখানে কিন্তু আমরা চাইলে সোডিয়াম লেখা, হ্যাঁ সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা,
2 নাম্বার কক্ষপথে আছে কয়টা তাহলে 8টা ইলেকট্রন থাকবে। 3 নাম্বার কক্ষপথ তো থাকবেই না, 3 নাম্বার কক্ষপথের একটা ইলেকট্রন তো সোডিয়াম দান করে দিচ্ছে, তখন কি এর উপরে সাব ব্র্যাকেট দিয়ে আমরা একটা প্লাস করে দিতে পারি, প্লাস লিখতে পারি। তো আবার প্লাস দিয়ে এই যে ক্লোরিনের জন্য ক্লোরিন কি করছিল, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে প্রথম কক্ষপথে 2টা, 2 নাম্বার কক্ষপথে ছিল কয়টা 8টা ইলেকট্রন থাকবে একটা। আবার হ্যাঁ, লাস্ট কক্ষপথে সোডিয়াম একটা দান করার পর 8টা ইলেকট্রন অর্জন হয়েছিল, তো 8টা ইলেকট্রন এখানে লিখে দিলাম। তো একইভাবে ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ হয়েছিল, তাই না? নেগেটিভ বা মাইনাসটা উপরের দিকে দিব। এবার আসা যাক, তাহলে সোডিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ এরা একসাথে হয়ে, অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক একসাথে হয়ে কি সোডিয়াম ক্লোরাইড নামক একটা যৌগ গঠন করেছে। সোডিয়াম পজিটিভ প্লাস ক্লোরিন নেগেটিভ ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করছে, ইলেকট্রন আদান প্রদান করছে, সোডিয়াম দান করছে, ক্লোরিন গ্রহণ করছে। সোজা কথা, ধাতু দান করছে, অধাতু গ্রহণ করছে। এটা মাথায় রাখবা। কোন একটা যৌগের মধ্যে যখন দেখবা যে একটা পরমাণু ধাতু আছে, তাহলে এটা হচ্ছে আয়নিক যৌগ। কি বললাম, কোন একটি যৌগে একটা পরমাণু যদি ধাতু হয় তবে এটা আয়নিক যৌগ। যেমন ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা যদি বলা হয়, ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো কি আয়নিক যৌগ না? কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, দ্যাটস হোয়াই এটাও আয়নিক যৌগ। তাহলে আয়নিক মানে হচ্ছে ধাতু প্লাস অধাতু হতে পারে, তাই না? ধাতু প্লাস অধাতু, এটাই হতে হবে, ধাতু প্লাস অধাতু। মানে ধাতু থাকতে হবে, কারণ কি ধাতু হইলেই তো, ধাতু তো দান করতে পারে ইলেকট্রন, আর ইলেকট্রন দান করতে হবে, তাহলে তার একজন গ্রহণ করবে, অর্থাৎ আদান প্রদান হবে, আর আদান প্রদান হইলেই সেটা আয়নিক যৌগ। এবার আমি সমযোজী প্রসঙ্গে চলে যাব। সমযোজী দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। রিপিট করছি, কোন অধাতব পরমাণু, দুটি অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। তাহলে আমি অক্সিজেনের কথা, আচ্ছা অক্সিজেনের উদাহরণটা দিই। অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকবে 2টা, 2 নম্বর কক্ষপথে, আচ্ছা ধরলাম এখানে 2টা ইলেকট্রন আছে। অক্সিজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা কত বলতো? 8, তাই না? তাহলে 2 আর 6 8 পয়েন্ট। আবার যদি এখানে আরেকটা অক্সিজেন ড্র করলাম, প্রথম কক্ষপথে দিলাম 2টা, 2 নম্বর কক্ষপথে একটু এটা এভাবে দেওয়া যায়, কারণ হচ্ছে সমান করে ট্রাই করবা, সুন্দর করে ড্র করবা। তো যেটা বলছিলাম, অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে? 6টা থাকবে। তুমি এখানে দিতে পারো, বা এখানে যেহেতু নিচে দিচ্ছিলাম ফাইন, দিতে পারো, সমস্যা নেই। অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে 2টা। এখন কথা হচ্ছে স্যার এইটা এমন অধিক্রমণ বা স্পর্শ করে, এটা অ্যাকচুয়ালি এই প্রসেসে কেন দিলাম? মূল কথা হচ্ছে এই অক্সিজেনের, এই যে আমরা দেখছো কি তোমরা খেয়াল করছো যে অক্সিজেন গ্যাস বলতে অ্যাকচুয়ালি কি বলছি, আবার বলছি অক্সিজেন পরমাণু মনে হচ্ছে ও, অক্সিজেন গ্যাস, অক্সিজেন অণু বলতে বোঝায় O2, এটা জানি তো। বা অক্সিজেনের মধ্যে তার একটা দ্বিবন্ধন থাকে, বলছিলাম অক্সিজেন হচ্ছে O2, O2 হচ্ছে অক্সিজেন অণু বা গ্যাস। এখন তাদের মধ্যে দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন নিয়ে বেসিক্যালি এটা নির্দেশ করে, কি খেয়াল করো, যেমন অক্সিজেনের জন্য এখানে কি লাস্ট কক্ষপথ, এটা চাইলে আমি কিন্তু এভাবে লিখতে পারতাম, খেয়াল করো, অক্সিজেনের কি লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ধরে আমি এখানে বসাচ্ছি 2টা, আচ্ছা ফাইন, নিচে 2টা, আবার এখানে 2টা, ওকে। আবার এখানে আরেকটা অক্সিজেন লিখলাম, অক্সিজেনের উপরে 2টা ইলেকট্রন, নিচে 2টা ইলেকট্রন, 4টা হলো, আবার এখানে 2টা, তাহলে 6টা হলো, মানে লাস্ট কক্ষপথের 6টা ইলেকট্রন। তো খেয়াল করো, এই যে 2টা ইলেকট্রন, মানে এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন, এরা 2টা মিলে ধর একটা বন্ড ক্রিয়েট করলো, আবার এই 2টা মিলে আরেকটা বন্ড ক্রিয়েট করলো। তখন এই বন্ধনটা আমি একদম বন্ধন আকারেই, জাস্ট হাত আকারে এভাবে দেখা দিলাম, তাই না? অর্থাৎ 2টা হাত, 2টা বন্ধন দ্বারা যৌগ গঠন করছে। এখন কি উপরে নিচে তো আরো আছে, তাই না? ইলেকট্রন গুলো আছে না? আচ্ছা, তো মূল কথাটা হচ্ছে, বিষয়টা যেটা বুঝালাম, অক্সিজেন একটা সমযোজী যৌগ, তার ইলেকট্রন শেয়ার করবে, এবং অক্সিজেন অণু বা অক্সিজেন গ্যাস বলতে O2 বোঝায়। অক্সিজেনের 2টা বন্ধন আছে, অক্সিজেনের যে দ্বি বন্ধন থাকে, এখন দ্বি বন্ধনটা কেমনে কিভাবে গঠিত হয়, এটাই জাস্ট এই যে একটা আরেকটার সাথে, মানে এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রনের সাথে এটা এটার সাথে কানেক্টেড হবে, যেটা আমি সেপারেটলি এখানে দেখালাম। এর মাধ্যমে কি 2টা বন্ড ক্রিয়েট করে। ঠিক আছে, এবার আসা যাক আরেকটু সিম্পল কনসেপ্টে, সমযোজী বন্ধনে আরেকটা দেখাই, H2O পানি, ওকে। সো অক্সিজেন মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা, 2 নম্বর কক্ষপথে ওকে ফাইন, উপরে 2টা দিলাম, নিচে 2টা, 4টা হচ্ছে, আরো 2টা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা, 2 আছে 8টা ইলেকট্রন, ওকে। এবার আসা যাক হাইড্রোজেন যেটা বসাবো, তো এখানে একটা হাইড্রোজেন, ফাইন, এখানে আরেকটা হাইড্রোজেন, ওকে। কারণ হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন বসাই দিলাম। তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা হয়ে গেছে ইলেকট্রন? 8টা হয়েছে। এখানে কিন্তু অক্সফোর্ড সূত্র প্রসঙ্গ চলে আসছে, অক্সফোর্ড সূত্র মেনে চলছে। খেয়াল করো, এই যে অক্সিজেন কি করছে, দুই পাশে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তো বিষয়টা আমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম, কিভাবে, অক্সিজেনের লাস্ট কক্ষপথ,
কয়টা ইলেকট্রন ছিল বলো তো? 6টা ছিল। উপরে নিচে দুইটা দুইটা 4টা বসালাম, এখানে একটা এখানে একটা, বুঝছো? আবার হাইড্রোজেন, এবার আসলে হাইড্রোজেনের পাশে লিখলাম, এখানে একটা হাইড্রোজেন লিখলাম। হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আচ্ছা আমি ক্রস দিয়ে বোঝালাম, হ্যাঁ, হাইড্রোজেনের ইলেকট্রনটা আলাদা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি ক্রস দিলাম। এখন মূল ঘটনা যেটা যেটা বোঝাতে চাচ্ছি, এই যে অক্সিজেনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের এই যে ক্রস মানে একটা ইলেকট্রন, এটা মিলে কি করবে? একটা বন্ধন গঠন করবে, করবে তো? এবং এখানে একটা বন্ধন গঠন করবে এবং উপরে নিচে ইলেকট্রনটা থেকেই যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন কথা হচ্ছে স্যার H2O গঠনটা বা আকৃতিটা তো এমন হয় না, কি হয়? ত্রিভুজ আকৃতির হয়, উল্টা দ্বি আকৃতির হয়। তাহলে শেপটা কেন হয় বা চেঞ্জ কেন হয়ে যায়, বিষয়টা ক্লিয়ার হবা। আগে আমি প্রসঙ্গত আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ড ক্রিয়েট করতে, বন্ধন গঠন করতে কয়টা? দুইটা, তাই না? তাহলে এখানে বন্ড পেয়ার, যেটাকে বন্ধন গঠন করতে বন্ধন বন্ড বলা হয়, বন্ড। তাহলে বন্ধন জোড় এটাকে বলা হয় বন্ড পেয়ার, বি কি। আর দেখো উপরে নিচে কি দুই জোড়া ইলেকট্রন মুক্ত আছে, মানে বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। দ্যাটস ওয়াই এটাকে বলা হবে লন পেয়ার, এলপি। ওকে, এটাও এলপি, লন পেয়ার, মুক্ত জোড়। তাহলে পানির অণুর মধ্যে এখানে দেখতে পারো বা এখানে একই কথাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? এক জোড়া, দুই জোড়া। এখানে একই কথা, মুক্ত জোড় ইলেকট্রন এই দুই জোড়া। বাট বন্ধন গঠনে অংশগ্রহণ করতে মানে বন্ড পেয়ার কয়টা? একটা, দুইটা, দুইটা বন্ড পেয়ার। ক্লিয়ার? ওকে, তাই। তাহলে খেয়াল করে দেখো, আমরা মাথায় রাখবো, একটু আগে বলছিলাম যে পানি HOH মানে সরল রেখাকে আমি ড্র করছি, বাট পানির স্ট্রাকচার তো এমন হয় না, পানি এমনটা তোমরা দেখে আসছো, তাই না? তাহলে স্যার এটা কেমন হয় বা কেন হয়? খেয়াল করো, যখন আমরা পানি ড্র করছি, পানির মধ্যে এখানে একটু লন পেয়ার ছিল, তাই না? এখানে ছিল। হ্যাঁ, মূল কথায় আসি, পানির মধ্যে বা যে কোনো সমযোজী যোগে মুক্ত যোগ বা লন পেয়ার এর মধ্যকার যে বিকর্ষণ বল, এই মানটা বন্ড পেয়ারের বিকর্ষণ মানের চেয়ে বেশি হয়। রিপিট করছি, লন পেয়ারের যে বিকর্ষণ বল, এই মানটা বন্ড পেয়ারের বিকর্ষণ বলের চেয়ে বেশি হয়। লিখে দিচ্ছি, কি বললাম? লন পেয়ার এবং লন পেয়ার যে বলে বিকর্ষণ করবে, এলপি, এই মানটা বেশি হবে কার চেয়ে? বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারের বিপি। ওকে, এটা বিপি। বন্ড পেয়ারের মধ্যকার বিকর্ষণ বলের চেয়ে বেশি হবে। এর জন্য এই যে লন পেয়ার, এই লন পেয়ারের মধ্যকার যে বিকর্ষণ হবে, সোজা কথা এটা অনেকটা কি করবে? এই বন্ড পেয়ার, এটা তো বন্ড পেয়ার তাই না? বন্ধন জোড়, বন্ধন, হাত দেখতে পাচ্ছ। তাহলে এই যে লন পেয়ারটা কি করবে? এই বন্ধন জোড়কে বা বন্ড পেয়ারটাকে অনেকটা চুপসায় দেবে, সংকুচিত করবে, অবনমিত করবে, ধাক্কা দিবে। এর ফলে কি হবে? এই বন্ধন কোণের মানটা মানে সোজা কথা এটা সংকুচিত হয়ে এর মধ্যকার কোণের মানটা কমে যাবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমরা এমনটা দেখছো, তাই না? মিথেনের ক্ষেত্রে দেখেছো। তো মিথেনের ক্ষেত্রে কেমনটা হয় খেয়াল করি আমরা। CH4, এটা মিথেন, রাইট? তো CH4 কার্বনের জন্য যদি আমি ড্র করি, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন বিন্যাস করছি। ওকে, ফাইন। এখন কি করছিলাম? এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করতো, এর সাথে আরেকটা হাইড্রোজেন, এর সাথে আরেকটা হাইড্রোজেন, তাই না? এর সাথে আরেকটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন বসাই দাও, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন বসাই দিলাম। কার্বনের চারটা, কার্বনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেছে, অষ্টক নীতি মেনে চলছে, CH4 গঠন হয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে, এটা যদি আমি এভাবে ড্র করতাম, CH8, ওকে, মানে কি চার কর্নারে চারপাশে চারটা যদি হাইড্রোজেন বসাই দিই, তাহলে কি ঠিক হবে? আলটিমেটলি ঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ CH4 এটা গঠনটা যদিও আমরা এরকম দেখতে পাচ্ছি, বাট মানে আমরা যদি এভাবে লিখি তাহলে এটা সঠিক হিসেবে অবশ্যই পরিগণিত হবে না। কেন? এর গঠনটা অনেকটা হয়ে থাকে চতুষ্ফলকীয়। দেখুন, স্ট্রাকচারটা অনেকটা হবে হাইড্রোজেন উপরে আসতে পাই, এই যে হাইড্রোজেন নিচের দিকে, এটা অনেকটা এরকম হয়। থ্রি ডাইমেনশন দিলে আসলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার বোঝা যায়। আমি আরেকটা দেখাবো সমযোজীর জন্য, অ্যামোনিয়া, NH3। তো নাইট্রোজেন, হ্যাঁ, অ্যামোনিয়ার ক্ষেত্রে তোমরা একটা সফটওয়্যার ট্রাই করো, খাতা নিয়ে বসবা, যখন যে কোনো ক্লাস অনলাইন অফলাইন হোক, খাতা নিবা, টিচারদের টপিক গুলো, টিচার যা পড়াচ্ছেন টুকে নিবা, ইম্পর্টেন্ট কথা যেগুলো বলেন নোট করবা। নাইট্রোজেনের কথা, নাইট্রোজেনের প্রথম কক্ষপথে দুইটা, শেষ কক্ষপথে নাইট্রোজেনের আছে কয়টা বলতো? 5টা আছে, তাই? 2 আর 5 8, 7। নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 7টা, 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, একটা করে হাইড্রোজেনের ইলেকট্রন বসা দিলাম। এই পর্যন্ত ওকে, তাই না? এখন খেয়াল করে দেখো, নাইট্রোজেনের মধ্যে কি উপরে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে না? আমি যদি সরাসরি এটা এভাবে দেখাই দিই যে নাইট্রোজেন কি, এখানে একটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন।
খেয়াল করো, আমরা চাইলে কিন্তু এভাবে না দিয়া আমরা, খেয়াল করো, আমরা এরকম হালকা বাঁকায় দিলাম বা পিরামিড আকৃতি করে দিলাম কেন? আমরা চাইলে কি এরকম ভাবে দিতে পারতাম? এরকম ভাবে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, না, চাইলে আমরা এভাবে ড্র করতে পারতাম না। কারণ কি? কারণ ঘুরে ফিরে ওইটাই কি বলছিলাম আমি এখানে, লোন পেয়ার এবং লোন পেয়ারের মধ্যাকার যে বিকর্ষণ বল, এটা বড় হবে কার চেয়ে? বন পেয়ারের মধ্যাকার বিকর্ষণ বলের চেয়ে। তাহলে এই যে লোন পেয়ার, এটা কি করবে? এই বন পেয়ারের যে বিকর্ষণ বল বেশি হওয়ার কারণে এটা একটা চুপসাই দিবে, ঠিক আছে, অবনমিত করবে, চাপ দিবে, সংকুচিত করবে। সংকুচিত হওয়ার ফলে কি হবে? এই বন্ধন কোণের মানটা কমে যাবে, বন্ধন কোণের মানটা কমে গিয়ে অ্যামোনিয়ার জন্য 107 ডিগ্রি হয়। ওকে, আবার মিথেনের জন্য কত ডিগ্রি জানি? মিথেন 4, মিথেনের জন্য এই মানটা 109 ডিগ্রি হয়। এই মানগুলো মাথায় রাখার ট্রাই করবা। যাই হোক, তাহলে আমরা এই ফরম্যাটের মাধ্যমে বা এখান থেকে কি জানলাম? আকৃতি নির্ণয় করা বুঝলাম, মধ্যবর্তী কোণের মানটা কেন চেঞ্জ হয়ে যায় এটা জানলাম, বা এটা কেন হাইড্রোজেন দুই পাশে অবস্থান করলো না, অনেকটা চিপে গেছে, কি হয়েছে? সংকুচিত হয়ে গেছে, পিরামিড আকৃতির হয়েছে, রিজনটা আমরা জেনে নিলাম। লন পেয়ার বিকর্ষণ বলে মান বনটার বিকর্ষণের চেয়ে বেশি হয়। আর একই সাথে জানলাম এগুলোকে বলছি বন পেয়ার, তাই না, বন্ধন জোড়। আবার অ্যামোনিয়ার মধ্যে যদি বলি, এখানে কি মুক্ত জোড় কয়টা? এক জোড়া। বা মুক্ত ইলেকট্রন কয়টা? দুইটি। জোড়া বললে এক জোড়া। ফাইন। আবার পানির ক্ষেত্রে দেখছিলাম, পানির ক্ষেত্রে দুই জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, তাই না, মুক্ত জোড় ইলেকট্রন ছিল। ঠিক আছে, আমি আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্যে যাবো, দেন ধাতব বন্ধন। তাহলে আজকে লেকচারটা ইনশাল্লাহ কমপ্লিট করবো। এগুলো ডিটেলস বলতে গেলে আসলে যা আলোচনা হচ্ছে সব প্রাইমারি লেভেলের, ডিটেলস বলতে গেলে অ্যাকচুয়ালি আরো অনেক হাইপারটেড কনসেপ্টে যাওয়া যায়। বাট যেদিন আমরা একটা নির্দিষ্ট কোনো টপিক ধরবো, তখন ওই টপিকের বিস্তারিত আদ্যপান্ত জানবো। বাট আজকে আমরা সবগুলো টপিকে কভার করার, কমপ্লিট করার ট্রাই করছি। আইনিক এবং সমযোজী বৈশিষ্ট্য, আইনিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে আইনিক যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়, এবং পোলারিটি। কি বলছি? পোলারিটি। তো পোলারিটি বলতে অ্যাকচুয়ালি কি বুঝছি? পোলারিটি, আচ্ছা, পোলারিটি জানার আগে পোলার, পোলার দ্বারা অ্যাকচুয়ালি কি বলছে? পোলার, হ্যাঁ, পোলার বলতে দেখো, পোল মানে কি? প্রান্ত, পোল মানে প্রান্ত। তো আয়নিক যৌগের কথা যদি বলা হয়, আয়নিক যৌগে আমরা কি দেখছিলাম? ধাতু ইলেকট্রন দান করে ক্লোরিন গ্রহণ করে, তখন ধাতু ধনাত্মক ছিল বা অধাতু কি ছিল? ঋণাত্মক ছিল। তাহলে দুইটা প্রান্ত সৃষ্টি হয়েছে, দেখেন একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে, তাই না? তুমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলো না কেন, সেটাও, অর্থাৎ কোন একটা আয়নিক যৌগকে আমি যদি আদ্র বিশ্লেষিত করি বা ভাঙি বিয়োজিত করি, তাহলে আমরা বলতে পারি এখান থেকে কি তৈরি হবে? সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ। এটা তো সোজাভাবে বোঝানো যায়, সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ। অর্থাৎ কোন একটা আয়নিক যৌগ মানে তার মধ্যে একটা পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকবে, থাকবে তো। এখানে প্রত্যেকটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হইতে পারে, কিন্তু এটা পোলার ধর্ম প্রদর্শন করতে পারে। তাহলে পানিতে আয়নিক যৌগ মানে 100% পানিতে দ্রবীভূত হবে, নো প্রবলেম। হ্যাঁ, কিছু আছে পদক্ষেপ পরে, এটা আলাদা কনসেপ্ট। বাট আবার সমযোজীর ক্ষেত্রে যদি বলি, অলমোস্ট সব সমযোজী যৌগই, সোজা কথা, কোনো সমযোজী যৌগই পানিতে দ্রবীভূত হবে না, এক্সেপশন আছে। ব্যতিক্রম কোনগুলা? যেমন গ্লুকোজের কথা বলতে পারো, চিনির কথা বলতে পারো। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, তাই না? C6H12O6। চিনির সংকেত কি? C12H22O11। শুধুমাত্র এই দুইটা যৌগ সমযোজীর মধ্যে, মানে বলা যায় মোটের উপর এই দুইটা যৌগই পানিতে দ্রবীভূত হয় সমযোজী হওয়া সত্ত্বেও। ওকে ফাইন। এখন আসো কেমনে পানিতে দ্রবীভূত হয় এই বিষয়টা একটু জেনে নিই। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ধরো এটা পানির মধ্যে দিলাম, এক গ্লাস পানি। এখন এটা আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ কথাটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, এত কঠিন কথার দিকে আমরা যাবো না। সোজা কথা হচ্ছে সোডিয়াম পজিটিভ আয়নটা, এটা ক্যাটায়ন, ধনাত্মক আয়ন, তাই তো। এখন পানিতে দিচ্ছ মানে কি? পানির গঠনটা একটু আগে তুমি দেখে আসছো, যে এমনটা দেখে আসছো, তাই না? এখন অক্সিজেন হচ্ছে দ্বি ঋণাত্মক মৌল। কি বলছি? দ্বি ঋণাত্মক মৌল, তার ঋণাত্মকতার মান হচ্ছে, এটা আমরা এভাবে লিখতে পারি ডেল -2, হ্যাঁ, -2 ডেল। ওকে, আচ্ছা, -2। আবার এটাকে বলতে পারি হাইড্রোজেনের জন্য পজিটিভ প্রান্ত যেহেতু এটা ডেল প্লাস লিখতে পারি। ওকে, এখন মূল কথা হচ্ছে এই যে অক্সিজেনের ঋণাত্মক প্রান্ত যেটা, এবং হাইড্রোজেনের যেটা ধনাত্মক প্রান্ত, অক্সিজেনের ঋণাত্মক প্রান্তটা সোডিয়াম পজিটিভ যেটা ক্যাটায়ন, এর সোডিয়াম পজিটিভের চারপাশে অক্সিজেন এই ঋণাত্মক প্রান্তটা অবস্থান করবে। সোজা কথায় বলছি, সোডিয়াম পজিটিভ মানে ক্যাটায়নের চারপাশে পানির অণুর ঋণাত্মক অংশটা অবস্থান করবে।
তাহলে পানির অণুর ঋণাত্মক অংশ মানে কি অক্সিজেন অবস্থান করবে, হাইড্রোজেন দিয়ে দিলাম। আবার এখানে একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, অক্সিজেন হাইড্রোজেন দিয়ে দিলাম, ফাইন। আবার এখানে আরেকটা অক্সিজেন হাইড্রোজেন দিলাম। তো এখানে তুমি ডেল, এই যে কি বলছিলাম ডেল টু মাইনাস, তাই না? তো এখানে তুমি ডেল টু মাইনাস মাইনাস টু এটা দিয়ে দিতে পারো। ওকে, তাহলে যেটা বললাম, এই যে সোডিয়াম পজিটিভ বা ক্যাটায়ন ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়নের চারদিকে পানির অণুর যে ঋণাত্মক আয়ন বা ঋণাত্মক অংশ, ঋণাত্মক প্রান্ত, অক্সিজেন প্রান্ত, এটা কানেক্টেড হবে, যুক্ত হবে, বিয়োজিত করে ফেলবে। আবার যদি বলি আরেকটা অংশ কি দেখতে পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইডের আরেকটা অংশ হচ্ছে ক্লোরিন নেগেটিভ, অর্থাৎ এই যে অ্যানায়ন অংশ, ঋণাত্মক অংশ, এর সাথে পানির অণুর যে ধনাত্মক অংশ, পানির অণুর ধনাত্মক অংশ কি ছিল, এই পজিটিভ, অর্থাৎ হাইড্রোজেনটা পানির অণুর ধনাত্মক অংশ প্রতি আকৃষ্ট হবে। তাহলে এই হাইড্রোজেন অংশটা আকৃষ্ট হলো, হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন। ওকে, ফাইন। তাহলে এই যে হাইড্রোজেনের পজিটিভ পজিটিভ, হ্যাঁ, বা ডেল পজিটিভ লিখতে পারো, ডেল লিখতে পারো, ডেল উল্লেখ করা বেটার, ডেল পজিটিভ, ডেল পজিটিভ। ওকে, আমি দেখতে পেলাম পানির অণুর যে ধনাত্মক প্রান্ত, পজিটিভ প্রান্ত, এটা কি ক্লোরিন অণুর ঋণাত্মক প্রান্ত কর্তৃক বা অ্যানায়ন কর্তৃক আকৃষ্ট হয়েছে। তো এইভাবে যখন সোডিয়াম পজিটিভের চারদিকে পানির অণুর ঋণাত্মক অক্সিজেন প্রান্তটা অবস্থান করে এবং ক্লোরিনের চারদিকে পানির অণুর আংশিক ধনাত্মক চার্জ, দ্যাট মিনস হাইড্রোজেন প্রান্তটা যখন আংশিক অবস্থান করে চারদিকে পরিবেষ্টিত হয়, তখন এরা যখন বিশ্লেষিত হয়ে যায়, সোজা কথা, এভাবে আকৃষ্ট হওয়ার মাধ্যমে, বিশ্লেষিত হওয়ার মাধ্যমে পুরো পানির মধ্যে সোডিয়াম পজিটিভ বা ক্লোরিন নেগেটিভ এভাবে কানেক্টেড হওয়ার মাধ্যমে, পরিবেষ্টিত হওয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হয়ে যায়। রাইট, তাহলে এটা ছিল মেন কনসেপ্ট। যেটা আয়নে ভাগ হয়ে গেছে, ধনাত্মকের চারদিকে পানির অণু ঋণাত্মক এবং নেগেটিভ প্রান্ত বা অ্যানায়ন প্রান্ত মানে ক্লোরিন নেগেটিভ, এর চারদিকে পানির অণু ধনাত্মক গুলো অবস্থান করতেছে, ধনাত্মক হাইড্রোজেন প্রান্তটা অবস্থান করতেছে, এভাবে পানিতে পানিতে দ্রবীভূত করে ফেলতেছে, তাকে যে কোনো আয়নিক যৌগকে, যে কোনো আয়নিক যৌগকে। এবার আসা যাক যে টপিকে যাব, আয়নিক যৌগ বিদ্যুৎ তৈরির কাজে বা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ইউজ করতে পারি, তাই না? বা তাপ পরিবাহী, তাও আমরা জানি, আমরা দেখবো এই কনসেপ্টটা। তবে তার আগে, আচ্ছা, যেটা আমি বললাম যে আয়নিক যৌগের কি তড়িৎ বিশ্লেষণ কৌশল, তড়িৎ বিশ্লেষণ কৌশল আমি সংক্ষেপে একটু কাজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি পাত্র নিলাম, বুঝলো? তো এটা ধরলাম একটা ধাতব যন্ত্র, এটাকে আমি অ্যানায়ন বলবো, বাম পাশে যেটা, আর এটা হচ্ছে ক্যাটায়ন, সরি, এটাকে হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, মাথায় রাখো। বাম পাশে এটা হচ্ছে অ্যানোড, এটা দ্বন্দ্ব, দ্বন্দ্বের নাম হচ্ছে অ্যানোড। ডান পাশে যেটা, এটা হচ্ছে ক্যাথোড দ্বন্দ্ব। তো অ্যানোড দ্বন্দ্ব যেটা, এটা পজিটিভ চার্জযুক্ত হয়। আমি ডিটেলস এখন যাওয়ার সুযোগ নাই, কেন এটা পজিটিভ বা কেন এটাকে নেগেটিভ বলতেছি, আমি বুঝাবো এগুলো সবই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ইনশাআল্লাহ। তোমাদেরকে এটা অধ্যায় আছে, চ্যাপ্টার 10 এটা কাজে লাগবে, ঠিক আছে, এই কনসেপ্টটা, টপিকটা। হ্যাঁ, এখানে ধরলাম একটা ব্যাটারি বা তড়িৎ উৎস সংযুক্ত করা আছে, ওকে ফাইন। তো এর সাথে কানেক্টেড করলাম, এটা আমি ধরলাম কি আগে বলছি এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখন এর মধ্যে তুমি কি দিচ্ছ বলো তো আমাকে, সোডিয়াম ক্লোরাইড ছেড়ে দিচ্ছ, কি দিচ্ছ, সোডিয়াম ক্লোরাইড। আমাদের এটা কিসের চিত্র বলো তো, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের চিত্র, তাই না? সোডিয়াম ক্লোরাইড কেমনে বিয়োজিত হয়, এটাকে যদি আমি ভাগ করি, খেয়াল করে দেখো তো, আমি বলছিলাম যে সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ দুটো অংশে ভাগ হয়ে যাবে। তেমনি ভাবে এই দ্রবণের মধ্যেও আমি ধরলাম এটা কমপ্লিটলি পানি দ্বারা এতটুকু দ্রবীভূত অবস্থায় আছে। হ্যাঁ, এর মধ্যে সোডিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ আয়ন আকারে ভাগ হয়ে যাবে যখন পানিতে সোডিয়াম ক্লোরাইড দিব, এটা যখন এভাবে আদ্র বিশ্লেষিত হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত অবস্থায় দ্রবণে এভাবে ঘোরাফেরা করবে, কিভাবে, সোডিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ এভাবে ঘোরাফেরা করবে। ওকে ফাইন, টপিকটা তাহলে কেমনে কি হয়, ঘোরাফেরা করতেছে, ফাইন। এখন এই যে অ্যানোড, অ্যানোড প্রান্তটা অ্যানায়নকে আকর্ষণ করে, অ্যানায়ন কোনটা, ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। তাহলে অ্যানোড দ্বন্দ্বটা এই অ্যানায়নকে যদি আকর্ষণ করে, তাহলে ঘটনাটা আছে, আমি এদিকে তীর চিহ্ন দিয়ে এই পর্যন্ত রেখে দিলাম। আর ক্যাথোড যে দ্বন্দ্ব, এটা ক্যাটায়নকে আকর্ষণ করে, ঠিক আছে, নামের সাথে কিন্তু মিল আছে, অ্যানোড অ্যানায়নকে আকর্ষণ করে, আর এটা কি বলছি, ক্যাথোড, নামটা মাথায় রেখো। এটা কি বললাম আমি, অ্যানোড, আর এটাকে বলছি ক্যাথোড। ওকে, তাহলে এই যে অ্যানোড কি করলো, অ্যানায়নকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কি ঘটে। এখন আরেকটা বিষয় এখানে বোঝার আছে, আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, কি ঘটে, অ্যানোডে জারণ ঘটে। তোমরা যখন চ্যাপ্টার 7 পড়বা, জারণ বিজারণের সব টপিকই কভার করবো, আমি পড়াবো। অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। ওকে, এ পর্যন্ত। ওকে,
এবার আসা যাক আরেকটা কথা মাথায় রাখবে, জারণ মানে হচ্ছে ছাড়ন। ঠিক আছে, জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। এগুলো অনেক ছন্দ দিয়ে বোঝানো যায়, যদি আমি এগুলো ডিটেলস টপিকে ওই ছোটে আমি যাচ্ছি না, বাট জাস্ট যা জানা প্রয়োজন ওই পর্যন্তই আমি রাখতেছি। আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ। কি গ্রহণ? ইলেকট্রন, তাই না? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে আমি বলছিলাম অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে। জারণ মানে অ্যানোডের দিকে কে যাচ্ছে? ক্লোরিন যাচ্ছে, বুঝছো? অ্যানোডের দিকে ক্লোরিন যাচ্ছে, এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। অ্যানোড, ক্লোরিন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। এখন অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। তাহলে ক্লোরিন কি করতে পারে? একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন কি হবে? অর্থাৎ জারণ মানটা বৃদ্ধি পাইছে। আগে ছিল মাইনাস, মাইনাস থেকে এখন জিরো হয়ে গেছে। এই জিরোটা বা সোজা কথা লিখতে হয় না, বা ক্লোরিন পরমাণু হিসেবে আচরণ করবে। এখন দুইটা ক্লোরিন পরমাণু একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে ক্লোরিন গ্যাসে Cl2 হিসেবে অবস্থান করবে, উড়ে যাবে। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। ডিটেলস আমি যাবো, পানিতে দিয়ে যেতে হবে, ওইটা থেকে আমরা পরে যাবো ইনশাল্লাহ। বাট আমি এটা কমপ্লিট করি। সোডিয়াম পজিটিভ, এটাকে ক্যাটায়ন বলছিলাম। ক্যাটায়ন গুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়। কি কর্তৃক? ক্যাথোড দণ্ড কর্তৃক। তাহলে ক্যাথোডে কি ঘটে লিখে দিচ্ছিলাম? বিজারণ ঘটে। তাহলে সোডিয়াম পজিটিভ যদি ক্যাথোডের ইলেকট্রনকে আকর্ষণ করে, তাহলে কি হবে? সোডিয়াম পজিটিভ, হ্যাঁ, সোডিয়াম ধাতু হিসেবে অবস্থান করবে, তাই না? একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অর্থাৎ নিউট্রাল হয়ে যায়। সোডিয়াম একটা ধাতু হিসেবে, সলিড হিসেবে আচরণ করবে। এস পাশে, সোডিয়ামের পাশে এস লিখতে পারো। তাহলে এটা অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষণ কৌশল। এখানে আরো অনেক টপিক আছে। আমি যে পানিতে, এর মধ্যে তো পানি আছে, জলের দ্রবণ আছে, তাহলে এটাতে দিয়ে যেতে হবে, হবে না? একটা কোর্স দিচ্ছে, ব্যাটারি দিচ্ছে, তাহলে কি পানি দিয়ে যেতে হবে না? পানি দিয়ে যেতে হলে ওএইচ নেগেটিভ, এইচ পজিটিভ আয়ন তৈরি করে। তো এই টপিকে এখন আমি যাচ্ছি না, আমি সরাসরি চলে যাব ধাতব বন্ধন। বাট এর আগে বলি, এইটা আমার বোঝানোর উদ্দেশ্য কি, পানিটা কি তড়িৎ বিশ্লেষিত হতে পারে, বিয়োজিত হতে পারে, ঠিক আছে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, মানে সোডিয়াম ক্লোরাইড মানে আয়নিক যৌগটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, বা বিভিন্ন রিয়াকশন ঘটাইতে পারে, এই প্রসেসটা বোঝানোর জন্য। ঠিক আছে, ধাতব বন্ধনে আসি। ধরো আমি যদি সিম্পলি এটা একটা লোহার দণ্ড, একটা লোহার দণ্ড না, সোজা কথা জাস্ট একটা কাঠামো চিন্তা করো। এর মধ্যে আমি ধরলাম যে সোডিয়াম বিষয়, এরকম সোডিয়াম, এটা অনেকগুলো সোডিয়াম পরমাণু দ্বারা গঠিত, ধরে নিলাম। যদি এত দূরে দূরে তো অবস্থান করবে না, জাস্ট আলোচনার সুবিধার জন্য এরকমটা দেখাচ্ছি। এগুলোকে এক একটা সোডিয়াম পরমাণু। তারপর এখন প্রত্যেকটা সোডিয়াম এর সাথে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। আমি ধরলাম যে একটা ইলেকট্রন এখানে আছে, বুঝলো? আলোচনার সুবিধার জন্য আমি ধরলাম এগুলো প্রত্যেকটা সোডিয়াম পরমাণু। আর এখন যেগুলো ডট দিচ্ছি এগুলো হচ্ছে এক একটা সোডিয়ামের ইলেকট্রন। এখন সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা আছে। আমরা জানি যে এর মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ করা যায়, সোজা কথা এটা যদি সার্কিটে কানেক্টেড করা যায় যে কোনো ধাতুকে, তাহলে তার মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো থাকে, মুক্ত ইলেকট্রনের প্রসঙ্গে আমি পরে আসছি, মুক্ত ইলেকট্রন আসতে পরে। খেয়াল করে, এই যে পরমাণুর মধ্যে এই ইলেকট্রন গুলা কি হবে? এখান থেকে ইলেকট্রন চ্যুত ঘটবে বা ইলেকট্রনটা বিচ্যুত হবে। এই জায়গা থেকে যদি সরে যায়, মানে অর্থাৎ এই পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন সরে যায়, তাহলে মধ্যে একটা একক ধনাত্মক চার্জ সৃষ্টি করে যায়। আমরা একটু আগে বলছিলাম সোডিয়াম থেকে একটা ইলেকট্রন দান করে দিচ্ছে, সোডিয়াম পজিটিভ হয়েছিল। সোজা কথা, এর মধ্যে এটা একটা ধাতুর দ্বন্দ্ব, এর মধ্যে অনেকগুলা কি আছে? ধাতুর পরমাণু আছে। এগুলো প্রত্যেকটা বলছে সোডিয়াম ধাতুর পরমাণু। এখন সোডিয়ামের শেষ কক্ষপথে একটা আছে, একটা করে ইলেকট্রন যদি চলে যাচ্ছে মানে হচ্ছে কি, মধ্যে একটা পজিটিভ আয়ন বা ফাঁকা জায়গা সৃষ্টি করে যাচ্ছে। তো এই যে তাহলে ইলেকট্রনটা কি, তাহলে এই জায়গায় চলে গেল না, মাইনাস, মাইনাস দিলাম ধরো, মাইনাস ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে মাইনাস, আবার এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে মাইনাস, বা এটিকে পজিটিভ আয়ন সৃষ্টি করে গেছে। আবার এই পরমাণু থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, মাইনাস দিলাম, হ্যাঁ, মধ্যে ফাঁকা করে গেছে, মানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি করে গেছে, একটা ফাঁকা সৃষ্টি করেছে, পজিটিভ চার্জ বলবো না এইভাবে, বাট একটু বলছি কি একটা জায়গা ফাঁকা করে গেছে, এটাকে আবার বলছিলাম আমরা পারমাণবিক চার্জ। কি বলছি? পারমাণবিক চার্জ। আর এই ইলেকট্রন গুলাকে আমরা বলছি যে ইলেকট্রনটা এই পরমাণু থেকে মুক্ত হবে, বা ধাতব দণ্ডের মধ্যে, ধাতব খণ্ডের মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে, এটাকে বলছি সঞ্চারণশীল ইলেকট্রন। তোমাদের বই লেখা আছে সঞ্চরণশীল ইলেকট্রন, তাই? তাহলে এই যে একটা পরমাণু থেকে ইলেকট্রনটা বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে এই ইলেকট্রন গুলা বেসিক্যালি বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। কি বললাম? হ্যাঁ, এখানে সেম ঘটনা ঘটবে কিন্তু। তাহলে এই যে ইলেকট্রন গুলা, মুক্ত ইলেকট্রন গুলা বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। যখন তুমি এটা সার্কিটে কানেক্টেড করবা, তখন এই যে ইলেকট্রন গুলা, সেগুলো মুক্ত ইলেকট্রন, এগুলো কি করবে? ফ্লো হওয়া শুরু করে দেবে, প্রবাহিত হওয়া শুরু করবে। আর আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তাই না? ইলেকট্রন যে ওয়েতে প্রবাহিত হয়, তড়িৎ, বিদ্যুৎটা বিপরীত ওয়েতে প্রবাহিত হয়।
শিখবো এগুলা। মূল কথা এটাই ছিল, কোন একটা ধাতব যন্ত্রের মধ্যে ধাতব পরমাণু থেকে ইলেকট্রন যদি বের হয়, মানে সোজা কথা, এই ইলেকট্রন গুলা বের হচ্ছে মানে একটা জায়গা ফাঁকা করে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জ সৃষ্টি করে যাচ্ছে। যেমন ভাবে আমি বলছিলাম, সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে কি সোডিয়াম পজিটিভ হয় না? সোজা কথা হচ্ছে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, একটা পারমাণবিক চার্জ সৃষ্টি হয়েছে, ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে। আমরা প্লাস দ্বারা বোঝাইছি প্রত্যেকটা সার্কেলের মধ্যে, ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে প্লাস দিতে পারো, প্লাস। আর এই ইলেকট্রনটা বের হয়ে গেছে মানে ইলেকট্রন গুলো মুক্তভাবে সঞ্চরণশীল হবে, ঘোরাফেরা করবে। আর এটা যদি আমি একটা সার্কিটে কানেক্টেড করে দিই, তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। আর ইলেকট্রন যখন ফ্লো হওয়া শুরু করে দেবে, তখন অটোমেটিকলি বিপরীত ওয়েতে, বিপরীত পথে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। আমি খুব আর দীর্ঘায়িত করবো না। প্রথমে যে শুরু করেছিলাম যোজ্যতা দিয়ে, তারপরে যোজনী, তারপরে যৌগমূলক, অষ্টক নীতি, আইনিক ও সমযোজী বন্ধন, যৌগের আকৃতি গেল, তারপর কি আইনিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো, দেন ফাইনালি আমরা ধাতব বন্ধন সম্পর্কে শিখলাম। তারপরে যেহেতু ভিডিও ডিউরেশনটা শর্ট করার সাথে কিছু কিছু জায়গায় আমি দ্রুত কথা বলতে হয়েছে, বা কিছু জায়গায় দেখা যায় যে ডিটেলস পড়ানোর সুযোগ হয় নাই, বা কোথায় কি প্রবলেম তোমরা ফেস করছো, অবশ্যই আমাকে শেয়ার করবে, এসএমএস করতে পারো, টেক্সট করতে পারো, সরাসরি স্কুলে যারা আমার স্কুলে যারা দেখছো ফাইন, আমার সাথে শেয়ার করতে পারো। আমি ফ্রি টাইমটাতে আমার সাথে কথা বলো, আমাকে প্রবলেমগুলো দেখাও, সলভ করে দেবে ইনশাল্লাহ। মূল কথা একটাই, এরকম ভাবে ধারাবাহিক ভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায় বেসিস মেন টপিক গুলো নিয়ে জাস্ট এভাবে ওয়ান শট ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থেকে ভালো থেকো। আর কোন কোন অধ্যায়ের উপর তোমরা ভিডিও চাও, কোন কোন টপিকের উপর প্রবলেম আছে আমাকে জানাও, কোন কোন জায়গায় সমস্যা আছে ইনশাল্লাহ সব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া রাখবে, তোমরা সকলের সুস্থতা কামনা করছি, সকলের সুস্থ থাকো, ভালো থেকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।